লাস্ট ক্লাসে আমাদের অ্যাটমের মধ্যে এক্স রে পার্টটা বাদ ছিল। অ্যাটম চ্যাপ্টারে তোমাদের এক্স রে ছিল, খুব শর্টে এক্স রে পার্টটা এমনিতেই ছোট। আজকে এক্স রে পার্টটা একটু বুঝিয়ে দিচ্ছি যাতে করে এটুকু বাদ না থাকে। তো এক্স রে যদি আমরা আবিষ্কার দেখি, বিজ্ঞানী রন্টজেন আমাদের এক্স রে আবিষ্কারের রাখেন, ক্রেডিট নেন। তিনি একটা কুলিজ নল নিয়েছিলেন, তোমরা যদি একটু মনে করো কুলিজ নলের মধ্যে তিনি কি করেছিলেন, কোনো একটা ইলেকট্রন গান নিয়েছিলেন। ইলেকট্রন গান মানে এখান থেকে কি বেরোবে, আমার হু হু করে ইলেকট্রন বেরোবে। আর ইলেকট্রন বের করার জন্য একে আমাকে নেগেটিভ পোটেনশিয়াল দিতে হবে স্বাভাবিকভাবে, এই জন্য এটাকে আমরা কি বলবো, ক্যাথোড। সো ক্যাথোড মানে আমরা জানি, ব্যাপারটা কি হয়েছে নোটের আজকে, ঠিক আছিস বাবা, ঠিক আছিস তো? কি সমস্যা আমাকে বল, ঠিক আছে? তো এটাকে আমরা ক্যাথোড বলেছিলাম। এটা হচ্ছে ক্যাথোড, কারণ এটা কোনো না কোনো জায়গায় নেগেটিভ পোটেনশিয়ালের সাথে কানেক্টেড। আর আমরা এখানে একটা টার্গেট এলিমেন্ট নিয়েছিলাম, টার্গেট এলিমেন্টটাকে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখেছিলাম। আমরা এখানে নিকেল, মলিবডেনাম এরকম কোনো হেভি এলিমেন্ট নেব এবং এটাকে অবভিয়াসলি পজিটিভলি দেবো, এটাকে অ্যানোড বলবো। তার মানে এখানে কি হবে, ইলেকট্রন গান থেকে প্রচুর পরিমাণে ক্যাথোড বেরোবে, ঠিক আছে? ইলেকট্রন বেরোবে এবং ইলেকট্রন গুলো গিয়ে আমাদের কি করবে, এই নিকেল এলিমেন্ট বা টার্গেটে গিয়ে হিট করবে। তো টার্গেটে গিয়ে যখন সে হিট করবে, তখন সেখান থেকে দেখা যাচ্ছে কিছু অদৃশ্য রশ্মি এখান থেকে নির্গত হচ্ছে, যা উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন। এবং এগুলো কি হচ্ছে, সকলগুলোই ফোটন, পার্টিকেল অফ ফোটনস। এদের নাম কি দেওয়া হলো, এক্স রশ্মি। কারণ কি, তখন এগুলোর সম্বন্ধে কোনো ক্যারেক্টারিস্টিক্স জানা ছিল না। আমরা ম্যাথামেটিক্সে যখন কোনো একটা আননোন কিছু পাই তখন তাকে আমরা এক্স ধরে নিই, যে ধরি এটা এক্স। তো এক্ষেত্রেও তাই, যেহেতু এটা আননোন ছিল বলে এটাকে বলা হয়েছিল এক্স রে, এবং এর থেকেই এক্স রশ্মির নামকরণ পড়ে যে এক্স রে। আদারওয়াইজ এক্স রে নামের অন্য কোনো কারণ ছিল না, বিকজ এটা সম্বন্ধে জানতাম না, প্রপার্টি আমার কাছে আননোন ছিল বলে আমরা এটাকে এক্স রশ্মি বলছিলাম, এবং তারই নাম পড়ে গেছে এক্স রে। এবং বিজ্ঞানী রন্টজেন, তোমরা দেখো উইলহেলম কনরেড রন্টজেন এক্স রে কে আবিষ্কার করেছিলাম টার্গেট এলিমেন্ট। শুধুমাত্র মলিবডেনাম বা নিকেল দিয়েই নয়, মলিবডেনাম নিকেল ছাড়াও আরো অনেক এলিমেন্ট আছে যাদের মধ্য দিয়ে এরকম করে যদি ইলেকট্রন গান বা ক্যাথোড থেকে আমরা ইলেকট্রন ফেলি, ইলেকট্রনকে খুব হাইলি পেনেট্রেটিং ইলেকট্রন দিয়ে মারি, তাহলে এখান থেকে এরকম করে বেরিয়ে আসবে আমাদের সাম কাইন্ড অফ ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটাকে আমরা এক্স রে বলছি, অ্যাকচুয়ালি এক্স রশ্মি। এই এক্স রে কে রে কেন বলা হচ্ছে, ওয়াই দে আর কল্ড রে, এটা তো একটা ওয়েভ অ্যাকচুয়ালি। তো বলা হলো এক্স রে যখন ফটোগ্রাফিক প্লেটকে নিয়ে গেলাম তখন দেখা যাচ্ছে সে ফটোগ্রাফিক প্লেটকে অ্যাটাক করছে, সেই জন্য সেখান থেকে নাম রে দেওয়া হলো, যে রে, ইটস এ রে। সেই জন্য ফটোগ্রাফিক প্লেটকে অ্যাটাক করছে বলে এটাকে আমরা এক্স রে কে রে বলছি। ক্লিয়ার? So characteristics of X-ray বা properties of X-ray কি হচ্ছে, it is a highly energetic electromagnetic wave, মানে এটা হচ্ছে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, কিন্তু খুব অতীব শক্তিশালী এতটাই যে সে মানব দেহে মধ্যে থাকা হাড় বাদে মাংসগুলোকে সে ভেদ করে বেরিয়ে যেতে পারে। সেই জন্য আমরা ফটোগ্রাফিক প্লেটের মধ্যে আমরা ভাঙা হাড়ের ছবি পেতে পারি বা হাড়ের ছবি পেতে পারি। এক্স রশ্মি আলোর মতো কি করছে, সে স্ট্রেট লাইন পাথ ফলো করে এবং সে অবভিয়াসলি স্পিড অফ লাইটকেই ফলো করে। তো আমরা বুঝতে পারছি এটা যেহেতু একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের নেচার সে ফলো করে এক্স রশ্মি। এক্স রশ্মি যখন কোনো একটা কিছুর মধ্য দিয়ে যাবে তখন সে কি করবে, সেই থাকা পদার্থগুলোকে সে এক্সাইট করবে। যেমন ধরো পারদের মধ্য দিয়ে, গ্যাসীয় পারদ অবভিয়াসলি, ভেপোরাইজড পারদ বা পারদ বাষ্পের মধ্য দিয়ে যদি আমরা এই এক্স রে কে পাঠাই, তাহলে এক্স রে গুলো কি করে, কিছু এনার্জি ওই পারদ বাষ্পের মধ্যে দিয়ে দেয় এবং সেখান থেকে এক্সাইটেড হওয়ার পর এনার্জি দিলে পরে সেখান থেকে সে ফ্লুওরেসেন্স পদার্থগুলোকে আলোকিত করতে পারে। এটা সে পারে করতে, বিকজ তার এনার্জি এতটা বেশি যে সে যখন কোনো পেনেট্রেশনের মধ্যে দিয়ে যায় সে এনার্জি ছড়াতে যাবে, তো তার মধ্যে এনার্জিগুলো সে অন্য পদার্থ নিতে পারে। ঠিক আছে? আর যেহেতু এর মধ্যে কোনো চার্জ নেই, তাহলে লরেন্জ ফোর্স এর উপর কোনো রকম ইফেক্ট করে না, এবং তার ফলে আমরা বলতে পারি ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড দ্বারা এ কোনোদিন ডেভিয়েট হবে না। আমরা জানি ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ডে ডেভিয়েট করার জন্য লরেন্জ ফোর্স, দ্যাট ইজ বিকিউভি, এটা দরকার পড়ে। বিকিউভি যেহেতু এখানে থাকে না, অর্থাৎ Q0, সেই জন্য এখানে কোনো ম্যাগনেটিক ফিল্ডের প্রপার্টি আমরা এখানে কাজ করবে না, সো ডেভিয়েশন আমরা এখানে দেখতে পাবো না। ক্লিয়ার হচ্ছে? আই হোপ বোঝাতে পারলাম ব্যাপারটা। ফ্রিকোয়েন্সি অ্যান্ড ওয়েভলেংথ অফ এক্স রে। তো আমরা যখন দেখলাম যে কোনো একটা জায়গায় ওয়েভলেংথের ক্ষেত্রে বা ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে ভাবি, এটাকে ধরছিলাম আমরা কি স্যার, এটা হচ্ছে ক্যাথোড। ইফ ইউ ক্যান রিমেম্বার, এটা হচ্ছে ক্যাথোড আর এটা হচ্ছে আমার অ্যানোড।
এবার ক্যাথোড আর অ্যানোড তোমরা জানো মাইনাস প্লাসে থাকে, তাহলে এদের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স আমাকে জেনারেট করতে হবে যাতে করে আমার এখান থেকে ইলেকট্রন গুলো হাইলি এনার্জাইজড হয়। তো ইলেকট্রন গুলো যখন হাইলি এনার্জাইজড হবে, মানে এখান থেকে যে ইলেকট্রন গুলো বেরোবে, দে আর ইলেকট্রনস, এখান থেকে এদিকে যাবে, তখন এখানকার পোটেনশিয়াল ডিফারেন্স যদি ভি হয়, দ্যাট ইজ বিভব পার্থক্য যদি ক্যাপিটাল ভি হয়, তাহলে প্রত্যেকটা ইলেকট্রনের এনার্জি কত হবে? সো এনার্জি অফ দ্য ইলেকট্রনস আমরা লিখতে পারি কত হবে না, তো এনার্জি শুড বি ইকুয়ালস টু ইভি হবে। এটা হচ্ছে এনার্জি। এই ইভি এনার্জি নিয়েই সে ওখানে ছুটবে অবভিয়াসলি, এবং এক একটা ক্ষেত্রে ইভি এনার্জি এইভাবেই যাবে, এবং এই এনার্জি নিয়েই ইলেকট্রনগুলো এখানে পেনেট্রেট করবে বা ছুটবে, এইভাবে যাবে। এখন আমরা কি জানি? আমরা জানি এখান থেকে যে ওয়েভগুলো বেরোবে, এখান থেকে যে ওয়েভগুলো বেরোবে সেইগুলোর এনার্জি ই যদি হয়, তাহলে ই মানে কত হয় স্যার? আমরা জানি ই সমান এক একটা ফোটনের এনার্জি হয় এইচ নিউ, তাহলে ই সমান কত হচ্ছে? এইচ নিউ। তাহলে ই সমান যদি এইচ নিউ হয়, আমরা এখান থেকে লিখতে পারি ই সমান কত হচ্ছে? এইচ সি বাই ল্যামডা। এইচ সি বাই ল্যামডা। তার মানে আমরা দেখছি যে ল্যামডাকে যদি আমরা কম করতে চাই, মানে আমাদের যে এক্স রে বেরোবে তার যদি ল্যামডাটাকে মিনিমাম করতে চাই, তাহলে এনার্জি কি করতে হবে? হাই। তাহলে এনার্জিকে হাই করতে গেলে আমাকে এখানকার পোটেনশিয়াল ডিফারেন্সকে কি করতে হবে? বাড়াতে হবে, নাহলে তো সম্ভব, ইটস নট পসিবল এট অল। তাহলে আমার এনার্জিকে এখানে বাড়াতে হবে যাতে করে ইলেকট্রনগুলোর এনার্জি বেশি হয়, বেশি হলে এখানে অ্যাটাক করবে, সেখান থেকে আমার যে এনার্জি বেরোবে সেটাই এখান থেকে আমরা বার করতে পারবো। তো আমরা যদি ইটাকে রাখি, এইচ এর ভ্যালু বসাই, তাহলে এইচ এর ভ্যালু কত হবে? 6.6 ধরে চলছি আমরা, ইন্টু 10 টু দি পাওয়ার -34, আর সি এর ভ্যালু কত হয়? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 বাই ল্যামডা। এখন এইভাবে আমরা একটা ভ্যালু বার করতে পারি, কিন্তু আমরা কি করি? ইটাকে ইলেকট্রন ভোল্টে ইউজ করি, ইটাকে ইলেকট্রন ভোল্টে ইউজ করি, কারণ এনার্জি এক একটা ফোটনের এনার্জি ইলেকট্রন ভোল্ট অর্ডারেই হয়, এমন নয় জুল অর্ডারে চলে যায়। তো এটাকে যদি আমরা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে চাই, তাহলে আমাকে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 দিয়ে কি করতে হয়? ভাগ করতে হয়। তোমরা জানো তো, যে এনার্জি পেয়েছো তাকে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 দিয়ে ভাগ করবে, আর ল্যামডাটাকে যদি অ্যাংস্ট্রম অর্ডারে ভাগ করো, তাহলে তোমরা একটা অলরেডি কোয়ান্টাম থিওরিতে ইকুয়েশন পেয়ে গেছিলে। সেটা কি ছিল স্যার? ই সমান 12,422 বা সামথিং, তো আমরা মোটা লিখছি 12,400 বাই কি ছিল? ল্যামডা। মাথায় রাখবো এটা হবে ইলেকট্রন ভোল্ট ইউনিটে। কি ব্যাপার, এটা প্রবলেম করছে? ইলেকট্রন ভোল্ট ইউনিটে, আর এটা কি হবে? অ্যাংস্ট্রম ইউনিটে। তাহলে এখান থেকে তুমি এনার্জি বার করতে পারবে কার? সেই এক্স রশ্মির, আর সেখান থেকে তুমি ল্যামডা বার করতে পারবে সেই এক্স রশ্মির। তাহলে এখান থেকে আমরা এনার্জি অ্যান্ড আমরা কি বার করতে পারি? ওয়েভলেংথ অফ দা এক্স রে। এখন তুমি লক্ষ্য করো যে এনার্জি যত বেশি হবে আমাদের ল্যামডা ভ্যালু তত কম হবে। এখান থেকে এক্স রে কে আমরা দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে সফট এক্স রে, একটা হচ্ছে হার্ড এক্স রে। সফট এক্স রে মানে কি? যদি আমরা পোটেনশিয়াল ডিফারেন্সটা 10,000 ভোল্ট দিই, মানে 10 কিলো ভোল্ট, তো সেক্ষেত্রে দেখা যায় যদি পোটেনশিয়াল 10,000 ভোল্ট দাও, তাহলে পরে এখানে যে পরিমাণ এনার্জি জেনারেট করবে তার ফলে যে ওয়েভ বা এক্স রে পাবে তার পেনেট্রেটিং পাওয়ার অতটা বেশি হয় না, সেই জন্য তাকে আমরা বলছি সফট এক্স রে। কিন্তু যদি আমরা এখানে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা আছে, বিভব পার্থক্য, সেটা যদি 50,000 ভোল্ট দেয় বা 50 কিলো ভোল্ট দিই, তখন দেখা যায় এখানকার এনার্জি এনাফ হয় যে প্রায় সবকিছুকেই সে পেনেট্রেট করে বেরোতে পারে, অর্থাৎ তার এনার্জি অনেক বেশি হয় এবং ল্যামডা অনেক কম হয়। ল্যামডা সেক্ষেত্রে প্রায় 1 অ্যাংস্ট্রমের কাছাকাছি চলে যায়। এই রকম ক্ষেত্রে আমরা বলবো তাকে হার্ড এক্স রে। তাহলে হার্ড এক্স রে কোথায় করা হতে পারে? যেমন ধরো কোনো একটা হীরের কেলাস জানতে, কোনো একটা কেলাসের গঠন জানতে, সেক্ষেত্রে আমাদেরকে হার্ড এক্স রে করতে হতে পারে। অথবা আমরা আমাদের শরীরের যখন ভাঙা হাড়ের ছবি নেব, তখন হার্ড এক্স রে না দিয়ে সফট এক্স রে আমরা ইউজ করতে পারি। সফট এক্স রে দিলে পরে সেক্ষেত্রে আমরা মোটামুটি সফট এক্স রের মাধ্যমে ওই ভাঙা হাড় বা এগুলো দেখতে পাবো। তো হার্ড এক্স রে আমরা এখানে পয়েন্ট আউট করে দিচ্ছি, হার্ড এক্স রে আর হচ্ছে একটা সফট এক্স রে। সো হার্ড এক্স রে অ্যান্ড সফট এক্স রে, এই দুটো পার্ট একটু পড়বে। কেন বলছি? এই দুটো কিন্তু পরীক্ষায় এসছে আমাদের। হার্ড এক্স রে আর সফট এক্স রে বলতে কি বোঝো? কঠিন এক্স রশ্মি আর কোমল এক্স রশ্মি। কঠিন মানে হচ্ছে কি, আর কোমল মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। সো এইভাবে আমরা ফ্রিকোয়েন্সিও বার করতে পারবো, নিউ মানে দেখতে পাচ্ছ এখান থেকে বার করতে পারবে। সো সি যদি ল্যামডা বেরিয়ে যায়, নিউ কি করে বার করবে? না তো স্যার সি সমান কত হয়? নিউ ল্যামডা। সি সমান নিউ ল্যামডা, তাহলে নিউ কত বার করবে? সি বাই ল্যামডা। এখান থেকে তুমি ফ্রিকোয়েন্সিটা ইজিলি ক্যালকুলেট করে নিতে পারবে। সো এই ফর্মুলা দ্বারা তোমরা ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে পারবে। এই ফর্মুলা দ্বারা তোমরা অবভিয়াসলি একটা এক্স রশ্মির ল্যামডা বা ওয়েভলেংথকে ক্যালকুলেট করতে পারবে। আই হোপ আমরা এই দুটো ছোট্ট ছোট্ট ইকুয়েশন মাথায় রাখতে পারবো, যাতে করে ইকুয়েশনটা ক্যালকুলেট করতে পারি। এক্স রশ্মির ব্যবহার কি কি কাজে এক্স রশ্মি লাগে?
তো এক্সরেসি প্রথমেই যেটা লাগে আমাদের শরীরের কোনো জায়গায় কোনো ক্ষতি হয়েছে কিনা সেটা জানতে, যেমন ধরো রেডিওগ্রাফি হতে পারে, বা আমরা বলতে পারি কি কোনো জায়গায় হাড় ভেঙে গেছে, টিউমার হয়েছে, এগুলো ছোটখাটো জিনিস জানার জন্য আমরা এক্সরেসি ব্যবহার করতে পারি। এয়ারপোর্টের ক্ষেত্রে সিকিউরিটি স্ক্যানিং, যেমন ধরো তুমি বিদেশ থেকে কি নিয়ে আসছো না নিয়ে আসছো, এক্ষেত্রে এক্সরেসি ইউজ করা যেতে পারে। তোমাকে যদি সন্দেহ করে সেক্ষেত্রে এক্সরে কি করে, কিছু কিছু মেটালের মধ্যে দিয়ে যাওয়ার সময় বিহেভিয়ার একরকম দেখায়, আবার গ্লাসের মধ্যে হিরের মধ্যে দিয়ে যাওয়ার সময় বিহেভিয়ার একরকম দেখায়। ওই বিহেভিয়ার প্যাটার্ন গুলোকে ফলো করে সিকিউরিটির ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। ক্রিস্টালোগ্রাফি ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, যেখানে আমরা এক্সরে ইউজ করি। যেমন ধরো কোনো একটা কেলাস নতুন তুমি তৈরি করছো, সেই নতুন কেলাসের ক্ষেত্রে সেই কেলাসের মধ্যবর্তী দুটো পরমাণু বা অণুর মধ্যে যে গ্যাপ হবে, সেই গ্যাপটা কত হবে সেটা বার করা যায় এই এক্স রশ্মির মাধ্যমে। তার একটা ফর্মুলা তোমরা ভবিষ্যতে পড়বে, দ্যাট ইজ কল্ড ব্র্যাগস ডিফ্র্যাকশন ল। হ্যাঁ, ব্র্যাগস ডিফ্র্যাকশন ল। এই ব্র্যাগস ডিফ্র্যাকশন ল থেকে আমরা সেই ক্রিস্টাল সম্বন্ধে আমরা জানতে পারি, ব্র্যাগস ডিফ্র্যাকশন ল। সো ব্র্যাগস ডিফ্র্যাকশন লতে আমরা এক্সরে ইউজ করি, এক্সরে মেরে সেখান থেকে ডিফ্র্যাকশন প্যাটার্নটাকে ফলো করি এবং সেখান থেকে আমরা ক্রিস্টালের মানে তথ্য আমরা মোটামুটি জানতে পারি। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ইউজেস অফ এক্সরে। এক্সরেসির কি কি ব্যবহার, আরো ব্যবহার থাকতে পারে, সেগুলো তোমরা একটু পয়েন্ট আউট করে পড়তে পারো। উইল বি নট টকিং অ্যাবাউট এক্স রশ্মির প্রকারভেদ। অরিজিন, এক্স রশ্মি যেখান থেকে তৈরি হচ্ছে, তৈরি হওয়ার ঘটনাটা বললাম যে কুলিজ নলে ক্যাথোড থেকে আমরা ইলেকট্রনকে অ্যানোডে মারবো, সেখান থেকে কি হবে, এক্স রশ্মি তৈরি হবে। এই তৈরি হওয়ার উপর ভিত্তি করে এক্স রশ্মিকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নিরবিচ্ছিন্ন এক্স রে, দ্যাট ইজ কল্ড কন্টিনিউয়াস এক্স রে, আর একটা হচ্ছে কি না তো বৈশিষ্ট্যমূলক এক্স রে, দ্যাট ইজ কল্ড কি ক্যারেক্টারিস্টিক্স এক্স রে। এটাকে কন্টিনিউয়াস এক্স রে বলছি। এক্স রশ্মি কি অ্যাকচুয়ালি? এক্স রশ্মি ইজ আ ফোটন, অ্যাকচুয়ালি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, দ্যাট ইজ কল্ড ফোটন। তো এক্স রে যেহেতু বিং আ ফোটন, তাহলে এক্স রে তৈরি হবে এমন জায়গা থেকে যেখান থেকে কোনো রেডিয়েশন আসছে। রেডিয়েশন ইজ আ কজ অফ রেডিয়েশন। তো একটা উদাহরণ দিতে পারো যে আমরা যখন কোনো একটা ক্যাথোড আছে, কোনো একটা ক্যাথোড থেকে যখন আমরা ইলেকট্রনকে মারছি কোনো একটা অ্যানোডে, কোনো একটা ক্যাথোড থেকে একটা ইলেকট্রনকে অ্যানোডে মারছি, দ্যাট মিনস অ্যানোডের মধ্যে কি আছে, সাম অ্যাটমস আছে, দেয়ার আর সাম অ্যাটমস অ্যানোডের মধ্যে। আর অ্যাটমের সাইজ অনেক বড় হয় রেদার দ্যান দ্য ইলেকট্রন। তাহলে এরকমই একটা তুমি ভাবতে পারো নিকেল বা মলিবডেনাম কোন একটা অ্যাটম, এটা একটা নিকেল বা মলিবডেনাম অ্যাটম আছে, তার বিভিন্ন অরবিটে ইলেকট্রনস গুলো আছে, যেমন ফার্স্ট অরবিটালে দুটো, তারপরে আটটা, এরকম যেমন অরবিটে ইলেকট্রনস থাকে সেরকম ভাবে ইলেকট্রনস গুলো আছে। এখন এটাকে তুমি অ্যানোড হিসেবে ভাবো বা টার্গেট এলিমেন্ট হিসেবে ভাবো, যেটা এখানে ভরে রেখেছো। আর কি, আমি একটা কোনো ক্যাথোডের ইলেকট্রন গান থেকে এখান থেকে ইলেকট্রন ছাড়ছি বা ইলেকট্রন মারছি। কি আজকে নোটসটা তো প্রবলেম করছে কেন আমার? নোটসটা তো প্রবলেম করছে কেন? দাঁড়া আমি একটু শাটডাউন করে খুলি। তাহলে কন্টিনিউয়াস এক্স রে নিয়ে আমরা বলছিলাম। সো কন্টিনিউয়াস এক্স রে এর ক্ষেত্রে আমরা বলছিলাম কি, যে কোনো একটা জায়গায় কি আছে না, তো ধরে নাও তুমি ক্যাথোড আছে, ক্যাথোড থেকে কি করছে, টার্গেট এলিমেন্টের যে অ্যানোড আছে সেই অ্যানোডে অ্যাটমস আছে, এই অ্যাটমের মধ্যে ইলেকট্রন যাচ্ছে, বিকজ এখান থেকে ইলেকট্রন ট্রাভেল করছে। এবার ইলেকট্রন যখন অ্যাটমে যাচ্ছে, অ্যাটমের সাইজ তো বড় হয় রাদার দ্যান দ্য ইলেকট্রন। তাহলে ইলেকট্রন যখন অ্যাটমের মধ্য দিয়ে যাচ্ছে, ইলেকট্রন নেগেটিভ আর এখানে নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ। তো পজিটিভ নিউক্লিয়াস কি করছে, ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করছে, সে নিজের দিকে টানছে। কেন? এখানে রিপালশন ফোর্স বা অ্যাট্রাকটিভ ফোর্স যাই বলো, কুলম্বের ক্ষেত্রে কাজ করছে। রিপালসিভ ফোর্সটা কি করছে না, তো এখানকার ইলেকট্রনগুলোকে রিপালশন করছে, রিপেল করছে, চলো ভাগো। আর এখানকার প্রোটন বা পজিটিভ নিউক্লিয়াস কি করছে, ওকে টানছে। তো যেহেতু নিউক্লিয়াস ভারী, সুপার ম্যাসিভ, তো এ কি করছে, এর দ্বারা ইফেক্টেড হয়ে যাচ্ছে। ইফেক্টেড হওয়ার জন্য এই জায়গাটায় সামহাও সে কি করছে, একটা কার্ভ পাথ ফলো করছে। কার্ভ পাথ কেন ফলো করছে, তার কারণ কি, এ ওকে টানছে। তো যখন কোন একটা পার্টিকেল সোজা যাচ্ছিল, সোজা যাওয়ার সময় ওকে নিচের দিকে এরকম ভাবে টানছে, তাহলে অবভিয়াসলি ও কি করবে, একটা কার্ভ পাথ এরকম করে ফলো করবে। তাহলে এখানেও সে কি করছে, একটা কার্ভ পাথ এরকম ভাবে ফলো করছে। এবার কার্ভ পাথ যখন সে এর মধ্যে দিয়ে ফলো করছে, তখন কি করছে, সে কিছু এনার্জিকে রেডিয়েট করছে। এই এনার্জি যে রেডিয়েট করছে, এই এনার্জি গুলোই এখান থেকে অ্যাজ এ এক্স রে বেরিয়ে আসছে। আই হোপ ক্লিয়ার করাতে পারছি। তাহলে এখানে কি হচ্ছে, কন্টিনিউয়াস কেন হচ্ছে? কন্টিনিউয়াস এই কারণে হচ্ছে যে এখানে শুধু একটা ইলেকট্রন তো নয়, এরকম প্রচুর লাখো ইলেকট্রন এরকম করে পেনেট্রেট করছে, আর এখান থেকে কি হচ্ছে, এরকম করে বেঁকে যাচ্ছে, আর হু হু করে এরকম করে আমাদের এই রেডিয়েশন গুলো বেরোচ্ছে। তাহলে এই রেডিয়েশন গুলো যখন বেরোচ্ছে, এই রেডিয়েশন এইভাবে চলতে থাকে।
তো এইভাবে আমাদের কন্টিনিউয়াস এক্সরেটা পাচ্ছি, বিকজ কন্টিনিউয়াসলি কি হচ্ছে, রেডিয়েশন হচ্ছে, পেনেট্রেশন ইলেকট্রনের যখনই অ্যাটমের মধ্যে হচ্ছে। তাহলে অ্যাটমের মধ্যে ইলেকট্রনের পেনেট্রেশন হচ্ছে, ঢুকছে, আর সেখান থেকে কি হচ্ছে, সে রেডিয়েট করছে, এবং রেডিয়েশনের ফলে আমরা একটা ইন্টেন্সিটি বা এক্সরের একটা গ্রাফ পাচ্ছি। সেই এক্সরের গ্রাফের মধ্যে আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো যে সেই গ্রাফটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, যে ইলেকট্রনকে কি করে ইলেকট্রন পাওয়া যাচ্ছে, এক্সরে পাওয়া যাচ্ছে। উদাহরণটা এরকম হতে পারে, তুমি ভাবতে পারো যে আমরা যখন কোনো একটা গ্রাফকে ড্র করার চেষ্টা করছি, ইন্টেন্সিটি দেখতে চাইছি, তখন দেখা যাচ্ছে সেই গ্রাফটা কি হচ্ছে, এরকম ভাবে ফলো করছে একটা কার্ভ। এটা হচ্ছে কন্টিনিউয়াস এক্সরে। এটা কন্টিনিউয়াস এক্সরে মানে কি, এখান থেকে কন্টিনিউয়াসলি আমরা একটা দেখো ইন্টেন্সিটি পাচ্ছি। হ্যাঁ, কোনো সময় ইন্টেন্সিটি কম, স্বাভাবিকভাবে, তখন ইলেকট্রন কমপ্লিটলি পেনেট্রেট করেনি। ইলেকট্রন যখন কমপ্লিটলি পেনেট্রেট করতে শুরু করছে, তখন ইন্টেন্সিটি ম্যাক্সিমাম যাচ্ছে। আবার একটা টাইম পর কি হবে, যখন বন্ধ করে দেবো, ইন্টেন্সিটি আবার লো হবে। তো ইন্টেন্সিটি তো এইভাবে চেঞ্জ হবে। একটা টাইমে ইন্টেন্সিটি কি থাকবে, আমাদের ম্যাক্সিমাম থাকবে। সেই টাইমে ম্যাক্সিমাম অফ ইলেকট্রন পেনেট্রেট করছে এবং সেখান থেকে রেডিয়েশন বেরিয়ে আসছে। আমাদের এইভাবে এক্সরে তৈরি হয়। তাহলে কন্টিনিউয়াস এক্সরে তৈরি হওয়ার জন্য আমাদের এই রেডিয়েশনের জন্য এই কার্ভ পাথটা কিন্তু দায়ী। কিন্তু কোনো ইলেকট্রন কি এখানে ঢুকবে না, ঢুকবে না, কারণ এর ভেতরে কোরের মধ্যেও কিন্তু দুটো এরকম ইলেকট্রন থাকবে, তারাও কিন্তু এখানে রিপেল করছে। সো এই কন্টিনিউয়াসলি রিপালশন এন্ড অ্যাট্রাকশনের জন্য কি হচ্ছে, ইলেকট্রন এরকম ভাবে কার্ভ পাথ ফলো করছে এবং সেখান থেকে রেডিয়েশনটা পাচ্ছি, এবং আমরা এখান থেকে পাচ্ছি কি না, তো কন্টিনিউয়াস এক্সরে। এইটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস এক্সরে। এইভাবে কন্টিনিউয়াস এক্সরে পাওয়া যায়। যদি কন্টিনিউয়াস এক্সরে কি করে পাওয়া যায় সেটা বলতে চাই, এইভাবে তুমি বলতে পারো। কিন্তু যখন আমরা কন্টিনিউয়াস এক্সরে পাচ্ছি, এই কন্টিনিউয়াস এক্সরে পাওয়ার সময় দেখা গেছে কিছু কিছু চূড়া বা কিছু কিছু পিক পাওয়া যাচ্ছে, যে পিকগুলো খুব হাইলি ইন্টেন্সড। এর ইন্টেন্সিটি দেখো এই মোমেন্টে খুব বড় জায়গা নাই, এইটুকু রেঞ্জের মধ্যে এর ফ্রিকোয়েন্সি দেখো অনেক বেশি। আর একটা ছোট ফ্রিকোয়েন্সি পাওয়া যাচ্ছে। এরকম ছোটখাটো কিছু ফ্রিকোয়েন্সি পাওয়া যাচ্ছে, এই পিক গুলো পাওয়া যাচ্ছে। এবার এই পিক গুলো নিয়ে পড়াশোনা করতে গেল যে এই পিক গুলো কেন পাওয়া যাচ্ছে, তখন এলো কি আমাদের না, তো নতুন একটা এক্সরে, দ্যাটস কল্ড ক্যারেক্টারিস্টিক্স এক্সরে। ক্যারেক্টারিস্টিক্স এই কারণে একে বলা হচ্ছে যে সব এলিমেন্টের ক্ষেত্রে সেই পিকটা সেম হবে না। পিকটা ডিপেন্ড করবে, ইন্টেন্সিটি ডিপেন্ড করবে এলিমেন্ট টু এলিমেন্ট। দ্যাট ইজ নিকেলের ক্ষেত্রে যা হবে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তা হবে না, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যা হবে মলিবডেনামের ক্ষেত্রে তা হবে না। অর্থাৎ এলিমেন্ট টু এলিমেন্ট এটা ভ্যারি করবে। কি করে হচ্ছে স্যার ক্যারেক্টারিস্টিক্স এক্সরে? এটাকে আমরা বলি ডাইরেক্ট নক আউট অফ ইলেকট্রনস। ডাইরেক্ট নক আউট অফ ইলেকট্রনস মানে কি না, তো এই যে আমাদের ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ইলেকট্রনগুলো যাচ্ছিল, যেতে যেতে এমনও তো একটা প্রবাবিলিটি হতে পারে যে যে মানে ইলেকট্রনটা আসছে সে অ্যাটমের কোনো একটা ইলেকট্রনকে সরিয়ে দিল। অর্থাৎ আমরা বলতে চাইছি কি, যে যদি আমরা একটা ছোটখাটো কথা ভাবি যে কোনো একটা অ্যাটমের এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে কোর ইলেকট্রন, এরকম করে দুটো আমি অরবাইট আঁকলাম ইলেকট্রনের, এরকম হতে পারে। ধরো কথা আমরা বলছি এরকম দুটো হতে পারে ইলেকট্রন। এখন আমার বাইরে থেকে যে ইলেকট্রনটা আসছিল, একটা ইলেকট্রন আসছিল, এসে কি করলো, ও ডাইরেক্ট একে গিয়ে অ্যাটাক করলো। মানে এমন ভাবে ইলেকট্রনটা গেল যে এইখানেই গেল, দিয়ে ও কি করলো, এই ইলেকট্রনটাকে সরিয়ে দিল। দ্যাট ইজ এই ইলেকট্রনটাকেও নক আউট করলো, যে বাইরে বেরিয়ে যাও, ইলেকট্রনটাকে নক আউট করলো। তো যখন ইলেকট্রনটাকে নক আউট করবে, তখন এই জায়গাটায় কি হবে, সাম হোল অর্থাৎ গ্যাপ অফ ইলেকট্রনস বা ভ্যাকান্সি অফ ইলেকট্রন তৈরি হবে। তো এই ভ্যাকান্সি তো মানে লোয়ার অরবাইটে থাকবে না, তখন কি হবে, আপার স্টেট থেকে অর্থাৎ ওপর থেকে কিছু ইলেকট্রনস নিচে নামতে চাইবে। তো যখনই ইলেকট্রন জাম্পিং হবে, সেখান থেকে কি হবে, আমার রেডিয়েশন বেরোবে। ওই রেডিয়েশনটাই হচ্ছে আমার এই ক্যারেক্টারিস্টিক্স এক্সরে। তাহলে ক্যারেক্টারিস্টিক্স এক্সরে এই কারণে ক্যারেক্টারিস্টিক্স, বিকজ সবার ক্ষেত্রে ইলেকট্রনের নকিং আউটটা একই রকম হবে না। তো আবার অরবাইট ওয়াইজও দেখো, কোনোটা কে অরবাইটের ক্ষেত্রে হতে পারে, তো কোনোটা আবার এল অরবাইটে হতে পারে, কোনোটা এম অরবাইটে হতে পারে, কোনটা কোন অরবিটে হবে তাও জানি না। সেই জন্য এদেরকে নামকরণ করা হয়েছে এইভাবেই। তো আমি যদি উদাহরণ হিসেবে নিই যে একটা ডাইরেক্ট নকিং আউট অফ ইলেকট্রন কে তে হচ্ছে, তো কে তে হচ্ছে একটা ইলেকট্রন নক আউট, তাহলে যদি সে এল থেকে বেরিয়ে আসে, তাহলে এল থেকে কে তে যখন সে পৌঁছাবে, তো এল থেকে কেটাকে বলবো কে আলফা। আলফা মানে প্রথম, তাহলে এল থেকে বেরোচ্ছে। এমনও তো হতে পারে যে ইলেকট্রনটা এল থেকে না এসে ডাইরেক্ট আপার অপরে এম থেকে চলে এলো, তো এম থেকে যদি কে তে নামে তখন হবে বিটা, যদি এন থেকে নামে তখন হবে কি গামা। এইভাবে আমরা অরবাইটের ক্ষেত্রে এই চূড়াগুলোর নাম দেব। যেমন ধরো এই চূড়াগুলোর নাম আমরা দিতে পারি যে এটা হচ্ছে আলফা বিটা গামা চূড়া। যেমন ধরো এটা কে আলফা লাইন, তাহলে কে আলফা লাইন এখান থেকে এইটুকু চট করে নেমে যাচ্ছে, তাহলে এই হচ্ছে কে আলফা কে বিটা কে গামা। ধরো কোনো একটা ইলেকট্রন কে অরবাইটে গিয়ে লাফায়নি, কি হলো, এল অরবাইট থেকে বেরিয়ে গেল,
তাহলে এল অরবাইট থেকে বেরিয়ে গেল, তার মানে এই নয় যে সে কে থেকে যাবে, এল অরবাইট থেকে গেল মানে এম থেকে এল এ নামবে, তখন যখন এম থেকে এল এ নামবে তখন হবে এল আলফা। মানে এটা মাথায় রাখবি, কে মানে অরবাইটের লাস্ট হচ্ছে কে, ও কে তে নামছে, আলফা মানে এল থেকে নামছে, বিটা মানে এম থেকে নামছে, সেরকমই এল আলফা মানে এম থেকে এল এ নামছে, এল বিটা মানে এন থেকে এল এ নামছে, সেরকমই এম আলফা এম বিটা এগুলো খুব পাওয়া যায় না, ম্যাক্সিমামটাই কে হয়। তো ক্যারেক্টারিস্টিক্স এক্সরে এইটাকে আমরা বলবো। আই হোপ ক্যারেক্টারিস্টিক্স এক্সরেটা বোঝাতে পেরেছি। তো ক্যারেক্টারিস্টিক্স এক্সরে এর ক্ষেত্রে আমরা যদি ইনসিডেন্ট এক্সরে বার করতে চাই তাহলে সেখান থেকে বার করতে পারবো, তার এনার্জি বার করতে পারবো ডায়াগ্রাম থেকে, এনার্জি বেরিয়ে গেলেই আমরা সেখান থেকে তার ফ্রিকোয়েন্সি বার করতে পারবো। সো এনার্জি শুড বি ইকুয়ালস টু কি স্যার, এইচ নিউ, এখান থেকে নিউ পাওয়া যাবে। এবারে এই নিউটা বিভিন্ন এলিমেন্টের ক্ষেত্রে বিভিন্ন হবে, অর্থাৎ এইটা যদি আমরা বার করতে চাই অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, যাই বার করবি আমাদের এক্ষেত্রে নিউ আলাদা হবে। নিউ আলাদা বলেই একে আমরা ক্যারেক্টারিস্টিক্স নাম দিলাম। এটা ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্যমূলক, অর্থাৎ কোন এলিমেন্টের এটা ক্যারেক্টারকে ডিটারমাইন করছে, যে এক্স রের ক্যারেক্টারিস্টিক্স এক্স রে সেই এলিমেন্টের ক্যারেক্টারকে বর্ণনা করছে। তার মানে কোন একটা এলিমেন্টের এক্স রে থেকে আমরা তার কেমিক্যাল প্রপার্টিজ সম্বন্ধে যা ধারণা পেতে পারি, যেটা আগে জানা ছিল না। আগে কি জানা ছিল, যদি আমরা লোথার মেয়ার বা আমরা যদি মোটামুটি মেন্ডেলিভে যাই, মেন্ডেলিভ যখন পর্যায় সারণী বানান, মেন্ডেলিভ কিন্তু পারমাণবিক গুরুত্ব, অ্যাটমিক মাসের উপর ভর দিয়েছিলেন বা জোর দিয়েছিলেন, যে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্ম, কেমিক্যাল এন্ড ফিজিক্যাল প্রপার্টিজ পিরিয়ডিক্যালি চেঞ্জ হয় পর্যায় বরাবর উইথ দ্য ইনক্রিজিং অফ অ্যাটমিক মাস, পারমাণবিক গুরুত্ব। কিন্তু এই ডিসকভারির পর মোজলে বলে একজন বিজ্ঞানী আছে, তিনি এটার উপর একটা পড়াশোনা করলেন এবং তিনি এটা নিয়ে আরো রিসার্চ করলেন। তিনি কি করলেন, বিভিন্ন এলিমেন্ট নিলেন। কি কি এলিমেন্ট নিলেন? তিনি অ্যালুমিনিয়াম পর্যায় সারণীতে যা ছিল সমস্ত এলিমেন্টকে নিয়ে তিনি রিসার্চ করলেন এবং তাদের তিনি কে আলফা লাইনগুলোকে ডিটারমাইন করলেন। দেখা গেল প্রত্যেকটার ফ্রিকোয়েন্সি কি হয়ে যাচ্ছে, আলাদা। অর্থাৎ ফ্রিকোয়েন্সি এখানে তাহলে ডিপেন্ড করছে কার উপর স্যার, ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করছে কার উপর না। তো আমরা যদি এনার্জির কনসেপ্টটাকে একটু নিতে চাই, তাহলে এনার্জি মানে তো স্যার এইচ নিউ, এনার্জি মানে তো স্যার এইচ নিউ। আবার যদি আমরা অ্যাটমিক মডেল থেকে এনার্জিটাকে দেখি, তাহলে এনার্জি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্যার কিন্তু জেড স্কোয়ার, কারণ জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। আচ্ছা, এন কে বাদ দিলাম, জেড নাম্বার নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে যেহেতু আমরা এই ঘটনাটা দেখতে পাচ্ছি, তাহলে আমরা ডাইরেক্টলি এখান থেকে একটা ইকুয়েশনকে ডেভেলপ করতে পারি, স্যার জেড স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু নিউ অ্যান্ড জেড ইজ প্রপোর্শনাল টু নিউ। কেমন নিউ? রুট নিউ। এইটাই মোজলে বলল যে দেখো, কোনো একটা এলিমেন্টের অ্যাটমিক নাম্বার তার স্কোয়ার রুট অফ ফ্রিকোয়েন্সির সাথে প্রপোর্শনাল। তার মানে ক্যারেক্টারিস্টিক এক্স রে কোনো একটা এলিমেন্টের ফ্রিকোয়েন্সি যা হবে সেটা সেই মৌলের অ্যাটমিক নাম্বার, তার মানে অ্যাটমিক নাম্বার যদি চেঞ্জ হয় তার ক্যারেক্টারিস্টিক্স এক্স রে চেঞ্জ হচ্ছে। তার মানে আমরা যে ক্ষেত্রে মেন্ডেলিভ ইউজ করছিলাম, আমরা বলছিলাম কি 1H1 1H2 1H3 প্রত্যেকটা কিন্তু পিরিয়ডিক্যালি চেঞ্জ হওয়া উচিত ছিল, বিকজ অফ 1 2 3 অ্যাটমিক মাস তাদের আলাদা। তার মানে এদের পিরিয়ডিক্যালি আলাদা আলাদা শ্রেণীতে রাখা উচিত ছিল, যেটা ছিল মেন্ডেলিফের ভুল, কারণ এদের সবগুলোর অ্যাটমিক নাম্বার সেম হলেও মাস নাম্বার আলাদা। এই ভুলটাকে পয়েন্ট আউট করালেন মোজলে, মোজলে বললো না দেখো এই জায়গাটা ভুল হচ্ছে সামহাউ, কারণ আমরা 1 2 3 যেটা মাস নাম্বার আছে সেই মাস নাম্বার বা অ্যাটমিক মাসকে ভাবছি তার হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক্স বা তোমার হচ্ছে রাসায়নিক ধর্মের প্রধান গুরুত্ব দেওয়ার মতো জায়গা, কিন্তু না, অ্যাকচুয়ালি নয়। অ্যাকচুয়ালি সেটা কি হচ্ছে, অ্যাটমিক নাম্বার। সেই জন্য অ্যাটমিক নাম্বারের উপর ভিত্তি করে আমরা এরকম একটা নতুন মডেল পেলাম, যেটা পরবর্তী ক্ষেত্রে নিলস বোরের এসপিডিএফ মডেল দিয়ে দীর্ঘ পর্যায় সারণীকে বানানো হলো। সো পর্যায় সারণীর ক্ষেত্রে কিন্তু মোজলের অবদানটাকে একদম আমরা অস্বীকার করতে পারবো না। সো মোজলেস ল কি ছিল না, তো যদি আমরা রুট নিউ এর সাথে জেড কে ভ্যারি করাই, রুট নিউ এর সাথে জেড, তাহলে বুঝতে পারছো জেড ইজ প্রপোর্শনাল টু রুট নিউ, দেখতেই পাচ্ছ। তো যদি রুট নিউ এর সাথে জেড কে ভ্যারি করাই, অবভিয়াসলি একটা স্ট্রেট লাইন হবে। এবার তিনি কতগুলো এলিমেন্টকে নিয়ে একটা কার্ভ ড্র করলেন, তো দেখা গেল এইরকম একটা কার্ভ পাওয়া যাচ্ছে। এবার এই কার্ভের থেকে যে কোনো পয়েন্ট তুমি বার করে তার ফ্রিকোয়েন্সি আর মাস নাম্বার, তার অ্যাটমিক মাস নাম্বারকে বার করতে ইজিলি পারবে। কি ছিল মোজলেস লটা? মোজলেস ল স্টেটস দ্যাট দ্য স্কয়ার রুট অফ দ্য ফ্রিকোয়েন্সি, যেটা এখনই বলছিলাম, of an element's characteristic X-ray is directly proportional to the atomic number of that element.
সো এলিমেন্টের অ্যাটমিক নাম্বারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তোমাদের বই কিভাবে আছে জানি না, আমি ঠিক এইভাবে আমরা আসতে পারি খুব সহজ করে, সেই জন্য আমরা মোজলেস লটাকে এইভাবে ব্যাখ্যা করতে পারবো। অনেক সময় কোর থিওরি দিয়ে বলা হয়, কোর থিওরি দিয়ে বলা হয় কি যে নিউক্লিয়াসের ভেতরে স্যার জেড খানা প্রোটন আছে আর বাইরে ধরুন একটা ইলেকট্রন নক আউট হয়ে গেছে, তাহলে টোটাল অ্যাকচুয়াল ইফেক্টিভ চার্জ হচ্ছে Z-1। তোমাদের বই Z-1 দিয়ে থাকতে পারে, আমি এই প্রসেসে যাই না, আমার মনে হয় এই প্রসেসটা ফার মোর ইজি প্রসেস। সো আলটিমেটলি গোল তো আমার সেম জিনিসই, যে আলটিমেটলি এই জিনিসই বেরোবে, যেহেতু -1 এর ক্ষেত্রে 1টা কনস্ট্যান্ট, সো আলটিমেটলি Z ইজ প্রপোর্শনাল টু রুট নিউই থাকবে, Z-1 না দিয়েও। সো বেসিক্যালি আমরা এই ক্ষেত্রে এইরকম কার্ভ পাবো, এবং মোজলেস লর গুরুত্বটা এখানে আমরা বুঝবো যে কি গুরুত্ব ছিল। মোজলে যদি এই মানে রিসার্চটা না তখন বার করতো, তাহলে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী তোমরা আজকে পেতেই না। এবং আধুনিক দীর্ঘ পর্যায় সারণী পাওয়ার ক্ষেত্রে যে অ্যাটমিক নাম্বারকে গুরুত্ব দিতে হবে, সেইটাই মোজলে আমাদের প্রথম বলেছিলেন। এবং তারপর ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশনের উপর দীর্ঘ পর্যায় সারণী আবিষ্কার হলো, এবং সেক্ষেত্রে আমাদের মোটামুটি এইভাবেই পর্যায় সারণী আস্তে আস্তে ডেভেলপ করলো। এইটা ছিল মোজলেস এক্সপেরিমেন্টের গুরুত্ব। এইচএসএ মোজলের পরীক্ষার গুরুত্ব দেখো, তোমাদের পয়েন্ট করা আছে বইয়ে, মোজলের পরীক্ষার গুরুত্ব কিন্তু এসছে, দুটো পয়েন্ট এসছে, বেশি নয়, দুটি গুরুত্ব লেখো 2 মার্কসের জন্য। তো তোমাদের আসতেই পারে, এমন নয় যে আসবে না। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট, তোমরা একটু পড়ে রাখবে। আই হোপ এক্স রে বোধহয় কমপ্লিট করলাম, ঠিক তো রে? মোটামুটি এক্স রে সব জায়গাগুলো আমি কভার করে দিয়েছি, একবার দেখে নিতে পারো তোমরা। এবার যদি হটসের কিছু জায়গা থাকে এক্স রে, তাহলে মানে পড়ে নিও একবার। ক্লিয়ার হয়েছে? চলো আমরা নিউক্লিয়াসের প্রবলেমে ঢুকলাম। নিউক্লিয়াসে তাহলে প্রবলেম সলিউশন গুলো আলোচনা করছি, কোশ্চেন গুলো আই হোপ তোমরা এখানে দেখতে পাবে। লেট হয়ে গেল এক্স রে পড়াতে গিয়ে। তো ফার্স্ট কোশ্চেনটা নিয়ে একটু আলোচনা করছি। বলছে ফার্স্ট কোশ্চেনটা আমাদের দেখো, যে একটি প্রোটনের ভর, তাহলে মাস অফ প্রোটন আমাকে দিয়েছে। সো ইফ ইউ ক্যান রিমেম্বার, মাস অফ প্রোটন দিয়েছে 1.00816, প্রত্যেকটা ডিজিট ভালো করে লিখতে হবে। ইউ, ইউ মানে অ্যাটমিক মাস ইউনিট নাকি, 1 ইউ মানে। আর নিউট্রনের ভর, সো মাস অফ নিউট্রন আমাকে দিয়েছে 1.00902 ইউ, এটা দিয়ে রেখেছে। এবার ডয়টেরিয়ামের নিউক্লিয়াসের ভর, তাহলে আমরা এখানে কি লিখবো, ডয়টেরিয়ামের নিউক্লিয়াস মানে মাস অফ ডয়টেরিয়াম নিউক্লিয়াস, এমডি। সো মাস অফ ডয়টেরিয়াম নিউক্লিয়াস কত হবে স্যার, 2.01479, এটা হচ্ছে গল্প, এটা ইউ। তাহলে বলছে নিউক্লিয়াসের বন্ধন শক্তি কত, তাহলে বন্ধন শক্তি বার করতে গেলে আমাকে কি করতে হবে, আগে মাস ডিফেক্ট বার করতে হবে, ভর ত্রুটি নাকি রে, মাস ডিফেক্ট বার করতে হবে। সো মাস ডিফেক্ট বার কর, তো প্রথম কাজ হচ্ছে মাস ডিফেক্ট বা ভর ত্রুটি বার করা। সো মাস ডিফেক্ট কি করে বার করবি, টোটাল মাস অফ এলিমেন্ট বার কর। তাহলে ডয়টেরনের ক্ষেত্রে বা ডিউটেরিয়ামের ক্ষেত্রে প্রোটন কটা থাকে স্যার, দুটো, নিউট্রন কটা থাকে, দুটো। তাহলে বেসিক্যালি আমরা যে মাস বার করতে চাই, তাহলে 1H2, এক্ষেত্রে কি হবে, সরি, একটা প্রোটন থাকে আর কি থাকে, একটা নিউট্রন, আমি হিলিয়ামে বলছিলাম। সো মাস ডিফেক্ট কত হবে, প্রোটন প্লাস নিউট্রন। সো মাস অফ প্রোটন, মাস অফ প্রোটন প্লাস মাস অফ নিউট্রন, আজ তো ভোগাচ্ছে আমাকে, এটা হচ্ছে মাস অফ ডয়টেরন, তাই না, মাস অফ প্রোটন প্লাস মাস অফ নিউট্রন মাইনাস এমডি। তো এটাকে আগে ক্যালকুলেট করে বার করো, তাহলে লজিক্যালি এই দুটোকে হিসাব করে বার করো, কত হচ্ছে দেখো, কেউ একজন ক্যালকুলেটর নিয়ে বসো, বলো বলো কত হচ্ছে, $0.00239 ইউ বেরোলো। আর আমরা জানি 1 ইউ মানে কত এনার্জি হয়, 931, তাহলে এর সাথে 931 গুণ করে দাও, তাহলে বাইন্ডিং এনার্জি শুড বি ইকুয়ালস টু 0.00239 ইন্টু 931 মেগা ইলেকট্রন ভোল্ট, কত হচ্ছে দেখে নাও একবার, 2.22, তাহলে 2.22 চলে এলো। সো 2.22 মেগা ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে আমার অ্যান্সার। সো বাইন্ডিং এনার্জি এটা হবে 2.22 মেগা ইলেকট্রন ভোল্ট। চলো দুয়েরটা করবো, সেটা হলো, এবার দুয়েরটা দেখবো। তো দুয়েরটা বলছে একটি প্রোটন ও একটা নিউট্রনের ভর, এগেইন দেখো আলাদা দিয়েছে, দেখতে পাচ্ছ তুমি, একটু আলাদা দিয়ে দিয়েছে। সো যা ডেটা দিয়েছে সেই ডেটা অনুযায়ী করব। সো মাস অফ প্রোটন আমাকে দিয়েছে 1.0073 ইউ, আর মাস অফ নিউট্রন তুমি দেখতে পাচ্ছ কত দিয়েছে। সো মাস অফ নিউট্রন কত দিয়েছে, মাস অফ নিউট্রন দিয়েছে 1.0087 ইউ, তোমাকে দুটো দিয়ে দিয়েছে। আর একটা অক্সিজেনের ভর দিয়েছে, সো মাস অফ অক্সিজেন আমরা লিখবো এমও, মাস অফ অক্সিজেন কত, সো মাস অফ অক্সিজেন তুমি দেখতে পাচ্ছ দিয়েছে 15.99025 ইউ।
এটা দিয়েছে। তাহলে এখন বলছে নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি, তাহলে আগে কি কাজ করবে? মাস ডিফেক্ট। তাহলে প্রথমে মাস ডিফেক্ট কি করে বার করবে? সো মাস ডিফেক্ট যদি বার করতে চাও তো মাস ডিফেক্ট কি করে বার করবে? মাস ডিফেক্ট কি করে হবে? তাহলে একটা অক্সিজেনে দেখো 16 আছে, মানে 8টা প্রোটন 8টা নিউট্রন নাকি? তাহলে বেসিক্যালি কি হবে? 8mp প্লাস কত হবে স্যার? 8mn মাইনাস কত হবে? mo। এই ক্যালকুলেশন করে চলো আমাকে মাস ডিফেক্টটা বার করো। মাস ডিফেক্ট যা হবে সেটা বার করব। এখান থেকে মাস ডিফেক্ট বার করার পর আমরা কি করব? বাইন্ডিং এনার্জি বার করব, ইবি। কি করে বার করব? না তো মাস ডিফেক্ট যা হবে তার সাথে কত গুণ করবি? 931 নাকি রে? হ্যাঁ না বল। তাহলে মাস ডিফেক্ট যত হবে তার সাথে কত গুণ করবি? 931। এবং মাস ডিফেক্টের সাথে 931 গুণ করে আমরা বাইন্ডিং এনার্জিটা বার করব। কিন্তু কোশ্চেন আমাকে বলেছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, অর্থাৎ নিউক্লিয়াসের নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি। তাহলে নিউক্লিয়ন প্রতি যদি বার করতে দেয় আঘাত, তাহলে কত দিয়ে ভাগ করতে হবে তাকে? 16 দিয়ে নাকি? তাহলে বাইন্ডিং এনার্জিটা বার করো, দিয়ে তখন তোমাকে প্যাকিং ফ্র্যাকশন বার করতে হবে। তো যদি প্যাকিং ফ্র্যাকশনটা বার করতে চাও এখান থেকে করে দিচ্ছি আমি। সো প্যাকিং এটা বেরোবে কিছু একটা। সো প্যাকিং ফ্র্যাকশন শুড বি ইকুয়ালস টু বাইন্ডিং এনার্জি বাই কি হবে? 16। এইটাই হবে তোমার ফাইনাল অ্যান্সার। বুঝতে পারলাম ব্যাপারটা? দেখে নাও একবার কোশ্চেনটা। সো এইভাবে আমরা বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বার করতে পারবো। আই হোপ ক্লিয়ার করাতে পেরেছি সকলকে, বোঝাতে পেরেছি। চলো পরের পেজে যাব। অভিজিৎ বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে? ওকে, পরে পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এফ বি এটা, ইবিটা বাইন্ডিং এনার্জি। বাইন্ডিং এনার্জি কত বেরোচ্ছে দেখ? 48 পয়েন্ট সামথিং বেরোবে। মাস ডিফেক্টের পর ইউ 931 দিয়ে গুণ করবে, সেটা হবে তোমার বাইন্ডিং এনার্জি। বাইন্ডিং এনার্জি কিছু একটা বেরোবে, এর সাথে 931 গুণ করে, নিশ্চয়ই জানো, এক্ষুনি করালাম দেখো। ক্লিয়ার হয়েছে? চলো পরে পেয়ে যাচ্ছি। অয়ন হয়েছে? নেক্সট কোশ্চেন দেখবো। বলছে একটি নিউক্লিয়াসের গড় ব্যাসার্ধ 1.2 ইন্টু, মানে এটা R0 দিয়ে দিয়েছে, R0। তাহলে R0 বলেছে 1.2 ইন্টু 10⁻⁻15 মিটার। তাহলে রেডিয়াম 226 এর নিউক্লিয়াসের ব্যাসার্ধ। তাহলে নিউক্লিয়াসের ব্যাসার্ধ আর মানে কত হয় স্যার? আর মানে হয় R0 a⁻1/3 নাকি রে? তাহলে R0 এর ভ্যালুটা বসাও, 1.2 ইন্টু 10⁻⁻15 ইন্টু এ মানে কত স্যার? 226 টু দি পাওয়ার 1/3। যা হয় ক্যালকুলেশন করে দেবে, সেটাই তোমার অ্যান্সার। যা হবে সেটাই তোমার অ্যান্সার। ক্লিয়ার হলো? বুঝতে পারলাম? আর নিউক্লিয়ার ডেনসিটি যদি বার করতে চাই, নিউক্লিয়ার ডেনসিটি কত হবে? তাহলে নিউক্লিয়ার ডেনসিটি মানে কত হয় না তো তোমরা জানো? 226। তাহলে টোটাল মাস কত হবে স্যার? 226 ইন্টু কত হয়? মাস অফ প্রোটন, যে কোনো একটা মাস নিয়ে নাও তুমি, 1U, ঠিক আছে? তাহলে 226 ইন্টু ইউ ধরে নাও। সো 226 ইন্টু 1U বাই কত হবে না তো 4/3 পাই আর কিউব নাকি রে? মনে পড়ছে? সো আমরা কি লিখবো? 4/3 পাই ইন্টু R0 কিউব ইন্টু এ মানে কত স্যার? 226। এ মানে কত স্যার? 226। এখন দেখ 226 কেটে যাবে, ভ্যালুগুলো বসা। তাহলে ইউ এর ভ্যালু কত হবে? 1.66 ইন্টু 10⁻⁻27। আর ওপরে গুণ যাবে 3, নিচে থাকবে 4 পাই, আর থাকবে 1.2 ইন্টু 10⁻⁻15 এর কিউব। যা হয় এটাই তোমার অ্যান্সার, কিলোগ্রাম পার মিটার কিউবে। তাহলে এইটাই হবে তোমার অ্যান্সার মোটামুটি 3 এর প্রবলেমের। আই হোপ 3 এর প্রবলেমটা বোঝাতে পারলাম। নিউক্লিয়ার ডেনসিটি মাথায় রাখবে, নিউক্লিয়ার ডেনসিটি প্রায় কনস্ট্যান্ট থাকবে, চেঞ্জেস আসবে না, যা আগে করেছিলাম তাই থাকবে। ওকে, চলো 4-এর দাগেরটা দেখবো। 4-এর দাগেরটা কি বলছে দেখ। বলছে 27 অ্যালুমিনিয়ামের নিউক্লিয় ব্যাসার্ধ এটা, মানে আমাকে RAL দিয়েছে। RAL কত না তো 3.6 ফার্মি, এফ দিয়ে লিখলাম ফার্মিকে, হলে 64 CU। তাহলে আর CU কত হবে এটা কোশ্চেন। তুই আর এর ভ্যালু দেখ, R0 a⁻1/3। তাহলে যদি তুই রেশিও বার করিস, ভালো করে দেখ রেশিও,
তাহলে RCU/RAL কত হবে স্যার? না তো RCU/RAL মানে দেখতে পাচ্ছিস তুই R0 তো কেটে যাবে, তার মানে অ্যালুমিনিয়ামের মাস নাম্বার বাই কত হবে কপারের মাস নাম্বার টু দি পাওয়ার 1/3। বুঝতে পারছিস ব্যাপারটা? ভালো করে দেখ, RCU/RAL মানে কি হবে, এখান থেকে দেখ R0 তো রেশিও কেটে যাবে, তাহলে পড়ে থাকবে অ্যালুমিনিয়ামের মাস নাম্বার বাই কি থাকবে কপারের মাস নাম্বার বাই অ্যালুমিনিয়াম মাস নাম্বার। তাহলে আমরা এইভাবে লিখছি যে মাস নাম্বার অফ কপার বাই মাস নাম্বার অফ অ্যালুমিনিয়াম টু দি পাওয়ার কত 1/3 এরকম থাকবে নাকি রে? হ্যাঁ না বল, এরকম থাকবে। আর এটাকে যদি ঠিকঠাক করে লিখিস তাহলে দেখ অ্যালুমিনিয়াম এই কপার কত 64, তাহলে এটা কত হবে 64/27, তাহলে দেখ 64/27 টু দি পাওয়ার কত হবে 1/3। আর আই হোপ 64 যদি কিউব রুট করিস তাহলে কত হয় 4, আর 27 এর কিউব রুট করলে 3, তাহলে অ্যাকচুয়ালি হলো 4/3। তাহলে বেসিক্যালি এটা কত হলো স্যার 4/3 ইনটু RAL কত দিয়েছে 3.6, তাহলে এর সাথে যদি 3.6 গুণ করিস তাহলে 3 12 36 4 12 48 4.8 এ দেখ তোর অ্যান্সার 4.8। সো এখান থেকে অ্যান্সারটা বেরিয়ে গেল তোমার 4.8, দ্যাট ইজ ইওর অ্যান্সার। আই হোপ ক্লিয়ার করতে পেরেছি। সো 4 এর প্রবলেমটা আই হোপ বোঝাতে পারলাম, ভালো অঙ্ক ছিল, পরীক্ষায় আসার মতো ভালো প্রবলেম। 4 এর প্রবলেমটা বুঝে বুঝে করবে। সমৃদ্ধ কোনটা করছিস? 16 করো। এবার দেখ 5 একটা নিজেরাই পারবি। বলছে এফি কেন্দ্রকের ভর সংখ্যা এ দিয়েছে 56, তাহলে আনুমানিক ভর পেয়ে যাবি 56 সাথে কত গুণ করবি 1.66 নাকি রে? হ্যাঁ না বল, বুঝতে পারলি ব্যাপারটা? 56 যদি হয় তাহলে মাস নাম্বার কত 56, তাহলে ভর কত হবে স্যার 56 ইন্টু 1.66 ইন্টু 10⁻27 কেজি নাকি রে? হ্যাঁ না বল, এটাই তো হবে 56 mu। আচ্ছা ব্যাসার্ধ নিশ্চয়ই বার করতে পারবি, R=R0 a টু দি পাওয়ার 1/3 পারবো এবার নিশ্চয়, বুঝতে পারছি ব্যাপারটা? আর তার সাথে ঘনত্বর ফর্মুলা কি সেম, শুধু আমরা এখানে যা করেছিলাম রিপিট হবে, শুধু আমরা এখানে 226 ইউজ করেছি, এখানে কত ইউজ করতে হবে 56। সো এটাও 3 এরটা সেম, এই 5 এরটা সেম অ্যাজ হবে এরকম, শুধু 226 এর বদলে আমরা কি ইউজ করব 56, বাকি সব সেম হবে। ক্লিয়ার তো নাকি না? বুঝতে পেরেছি। তো 5 এরটা আর করাচ্ছি না, সেম প্রবলেম আছে, তোমরা এটা দেখতে পারো। শুধুমাত্র এখানে কি বলে দিচ্ছি আনুমানিক ভর বা মাস কত হবে 56 ইন্টু 1.66 ইন্টু 10⁻27 কেজি গুণ করতে হবে। ইংলিশ ভার্সনে আছে তো অঙ্কগুলো, মোটামুটি মিলছে তো? চলো, তো 5 এরটা হলো বলে আমরা পরেরটাতে যাচ্ছি। 6 নম্বর প্রবলেম। 6 নম্বর বলছে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি নিয়ে ঢুকলাম আমরা, দেখতে পারো তোমরা। বলছে কোনো এক সময়, খুব ভালো কোশ্চেন, একটু ভালো করে ফলো করো নাহলে পারবে না। বলছে কোনো এক সময়ে একটি তেজস্ক্রিয় নমুনার তেজস্ক্রিয় ক্ষয়ের হার, আচ্ছা তেজস্ক্রিয় ক্ষয়ের হারকে যদি ইংলিশ ভার্সনে বলি আমরা অ্যাক্টিভিটি নাকি রে? সক্রিয়তা। তাহলে আমাকে অ্যাক্টিভিটি দিচ্ছে কত যে কোনো এক সময়ে 10 কিউব, মানে যখন টাইম আমার 0 ছিল তখন অ্যাক্টিভিটি কত ছিল স্যার 1000 মানে 10 কিউব। ভালো করে বুঝবো ব্যাপারটা। এবার বলছে অর্ধায়ু 1 সেকেন্ড, তাহলে বলো তো 1 সেকেন্ড যদি অর্ধায়ু হয় তাহলে তার অ্যাক্টিভিটি কত হয়ে যাবে বলো তো স্যার 500। হ্যাঁ না বল, অর্ধায়ুতে কি হয় হাফ হয়ে যাবে না ব্যাপারটা? তাহলে 1000 এর হাফ কত হয় স্যার 500, তাহলে 1 সেকেন্ড পর ক্ষয়ের হার তো স্যার 500, বেরিয়ে গেল একটা অ্যান্সার। আর 3 সেকেন্ড পর কত হবে? তাহলে 1 সেকেন্ড পর যদি 500 হয় তাহলে স্যার 2 সেকেন্ড পর কত হবে স্যার? 2 সেকেন্ড পর 250 হবে, হাফ হয়ে যাবে। আর 3 সেকেন্ড পর কত স্যার 250 হাফ কত হবে স্যার 125। দিস ইজ ইওর অ্যান্সার। বুঝতে পারলাম ব্যাপারটা? চলো সুন্দর ছক করে অঙ্ক করে দিলাম। আমি কি বোঝাতে পেরেছি প্রবলেমটা বলবে আমাকে? মনে পড়ছে ছক দিয়ে আমরা একবার ক্লাসে বুঝিয়েছিলাম প্রবলেম, যে কি করে ছক রিলেটেড প্রবলেম গুলো করবো। আই হোপ প্রবলেমটা তোমাদের মাথায় ঢুকেছে, না ঢুকলে পরে কিছু করার নাই আমার, ভাবো। ক্লিয়ার হয়েছে 6টা? কারো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞেস করো। 6টা বোঝাতে পেরেছি? 7। সাথে দেখবো, বলছে একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু কত 1600 ইয়ার্স, মানে টি দিয়ে দিয়েছে আমাকে 1600 বছর। ভেরি গুড, 1600 বছর। বলছে 64 বছর পর মৌলটির কত অংশ পড়ে থাকবে। তাহলে ভাবো একবার, তাহলে অর্ধায়ু যদি 1600 হয় তাহলে ভাবো যখন টাইম ছিল 0 তখন তার মৌলটার অংশ আছে এক অংশ ধরেছে, পুরো একটা গোটা অংশ আছে। কিন্তু আফটার 1600 বছর তার কত পড়ে থাকবে স্যার? হাফ পড়ে থাকবে। হ্যাঁ না বলো, কারণ হাফ ভেঙে যাবে।
আচ্ছা আফটার ফার্দার 1600 বছর তার কত অংশ পড়ে থাকবে স্যার? 1/4, হাফ আরো ভেঙে যাবে। আর 1600 বছরের পর কত, সরি এটা 1600 না লিখে 3200 লেখো, তাহলে সুবিধা হবে তোমার হিসাব করতে। তাহলে এটা কত? 3200 বছর নাকি? আর 3200 পর কত আসবে স্যার? 4800 বছর। তাহলে 4800 বছর পর 1/4 আবার হাফ পড়ে থাকবে, তাহলে কত হবে স্যার? 1/8 পড়ে থাকবে। আর 48 এর পর আবার কত হবে? 1600 যোগ করলে হবে 6400। তাহলে 6400 হলো 1/8 হাফ। 1/8 হাফ কত হবে স্যার? 1/16। তাহলে 1/16 অংশ পড়ে থাকবে, তার বাকি সব কি হয়ে যাবে? ডিস্ট্রয়েড হয়ে যাবে। বুঝতে পারলাম ব্যাপারটা? ক্লিয়ার? সুন্দর। দেখো ছকে অঙ্ক করে দিচ্ছি। তো আমি একটু ক্লাসে বুঝিয়েছিলাম ছকে কি করে অঙ্কগুলো করতে হয়। পরের অঙ্কটা দেখো এবার নিজেরাই পারবে তোমরা। 8 অঙ্কটা ডাউট লাগবে না কিছু। দেখো 5 3 5 15, 3 5 15, তাহলে হাফ মানে কত? 1/2, 1/2 এর টু দি পাওয়ার 5 কত হবে? 1/32। দেখো এমনি 8 অঙ্কটা তোমাদের হয়ে যাবে। ছক করে নাও, তাহলে নিজেরাই পারবে। দেখো আমি কি 8 ক্লিয়ার করাতে পেরেছি? সবার বুঝতে পেরেছি? 8 ক্লিয়ার হয়েছে? 8 কি পারবো এবার না পারবো না? দেখো একই প্যাটার্নে হয়েছে, যদি বলিস করে দেবো আমি। একই প্রবলেম। আরে একটা ফর্মুলা আমি লিখেছিলাম, ফর্মুলা করাচ্ছি না, একটা ফর্মুলা 2 টু দি পাওয়ার n করাইনি মনে করে দেখ ক্লাসে। ওই n মানে হচ্ছে কতটা ও ভাঙছে। 3 থেকে 15 গেলে কবার ভাঙবে? 5 বার, তাহলে 2 টু দি পাওয়ার 5। আমি ছক দিয়ে করাচ্ছি। বুঝতে পারলাম? তাহলে আই হোপ লাগবে না, যদি বলো তাহলে আমি করে দেবো। এটা পারবি তো নাকি না? আর পারবি না? পারবি তো? চল 8এরটা হলো, তাহলে 9টায় যাচ্ছি। চল 9টা দেখবো এবার, দেখি তো 9টা পারি কিনা। আবার ছক দিয়ে অঙ্ক হবে 9টা। সো 9 এর প্রবলেম দেখবো। 9 কি বলছে? একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 8 দিন, প্রাথমিক ভর। তাহলে যখন টাইম ছিল, আরে ভাই, যখন টাইম ছিল 0, যখন টাইম ছিল 0 তখন মৌলটা আছে 1 গ্রাম। 1 গ্রাম আছে নাকি? কিন্তু অর্ধায়ু 8 দিন, তাহলে 8 দিন পর মৌলটা কত পড়ে থাকবে স্যার? হাফ গ্রাম পড়ে থাকবে। হাফ গ্রাম পড়ে থাকবে। হাফ গ্রাম পড়ে থাকবে। কিন্তু আরো 8 দিন পর কত হবে স্যার? 16 দিন। 16 দিন পর কত পড়ে থাকবে স্যার? 1/4 গুণ। 1/4 গুণ। আর 16 পর কত হবে স্যার? 8 24। 24 দিন পর তার পড়ে থাকবে কত স্যার? 1/8 পড়ে থাকবে। 1/8। আচ্ছা 1/8 মানে কত? 1/8 কে যদি ফ্র্যাকশনাইজ করো মানে দশমিকে নিয়ে আসো, তাহলে সম্ভবত 0.125 গ্রাম হয় নাকি রে? মানে পড়ে থাকবে তার 0.125 গ্রাম, এটা পড়ে থাকবে। কিন্তু প্রশ্ন বলছে বিঘটিত হবে কতটা, মানে নষ্ট হয়ে যাবে কটা। তো ছিল তো 1 আর পড়ে আছে 0.125, তাহলে ডিসইন্টিগ্রেটেড মানে কতটা ডিসইন্টিগ্রেশন হবে ভালো করে বুঝবো। তাহলে ডিসইন্টিগ্রেশন কতটা হবে স্যার? ডিসইন্টিগ্রেশন হবে 1 - 0.125, দ্যাট ইজ 0.875 গ্রাম। দ্যাট ইজ ইয়োর আই হোপ অ্যান্সার। ক্লিয়ার? 10এরটা এবার কি নিজেদের হবে বলো তো একবার, হ্যাঁ না? 10এরটা কি নিজেদের হয়ে যাবে? দেখো তো একবার। এবার দেখো এই প্রবলেম যদি করতে চাও এইটা, এবার ছকে করা মুশকিল হয়ে যাচ্ছে। কেন বলো তো? দেখো 1 0.0625 কত হবে স্যার? কি করে বার করবো? তাহলে এই ফর্মুলাটা ছকে করা, এবার ভালো করে বুঝো, এটাও ছকে হবে, না হওয়া নয়। তোমাকে ক্যালকুলেটর নিয়ে বসতে হবে, না হওয়ার কিছু নাই। বাট আমি বলছি ঠিক আছে, সব ফর্মুলা এটা দিয়ে করবো না, আমরা কিছুটা অন্য ফর্মুলা ইউজ করবো। আমাদের কাছে একটা হাতে ফর্মুলা ছিল, যদি তোমরা মনে করে দেখতে পারো, প্লিজ একটু ফর্মুলাটা ক্রস ভেরিফাই করবে। n/n0 সমান 1/2 টু দি পাওয়ার স্মল টি বাই ক্যাপিটাল টি। এটাই কি ছিল? হ্যাঁ না বলো একবার ফর্মুলাটা দেখো তো, এটাই ছিল কিনা? n/n0 সমৃদ্ধ এই ফর্মুলাটা ছিল, দেখতে পাবো 1/2 স্মল টি বাই ক্যাপিটাল টি ছিল তো, কারণ ল্যামডা মানে 1/t0 পেয়েছিলাম, তো এইটাই ছিল। এবার টি মানে কত ছিল এখানে? টি মানে ছিল অর্ধায়ু, আর স্মল টি মানে কি? টাইম। তাহলে এবার দেখ এই ফর্মুলাটা না, এই কোশ্চেনটা আমরা এই ফর্মুলা দিয়ে যাব। কেন বলতো? পার্থক্যটা বুঝতে পারছিস? দেখ 1 গ্রাম থেকে 0.0625, এটা করা খুব মুশকিল হয়ে যাবে আমার ক্ষেত্রে, কারণ ছকে 1 1 ভাঙতে ভাঙতে দিতে হবে। এবার কোথায় গিয়ে শেষ হবে আমি তো জানি না, তাই এইটা দিয়ে যাওয়া বেটার। আচ্ছা এনটা কি স্যার? এনটা যখন হলো, আর n0 প্রথমে ছিল, তাহলে এন কত স্যার? না তো এন দেখো 0.0625 গ্রাম, এতটা পড়ে থাকবে। তাহলে এন এর ভ্যালু হবে কত স্যার? 0. প্লিজ এটা একটু ক্যালকুলেট করবে, হ্যাঁ। বাই n0 কত ছিল? কত স্যার? 1 গ্রাম ছিল। সমান কত স্যার? 1/2 টু দি পাওয়ার স্মল টি। এই স্মল টিটা তোমাকে বার করতে হবে কত সময় পর। তাহলে স্মল টিটা বার হবে স্যার, আর ক্যাপিটাল টি অর্ধায়ু কত স্যার? 3 মিনিট। চলো বার করো, এখান থেকে তুমি স্মল টিটা বার করো প্লিজ। চলো
জানো তো এটাকে 2 এর পাওয়ারে নিয়ে চলে এসো, বুঝতে পারছো ব্যাপারটা? তো সামহাও এটাকে 2 এর পাওয়ারে নিয়ে এসো, 12, তাই 3 12 চলে আসছে। তো তাহলে 3 দেখো 12 চলে আসছে। সো টি সমান আসছে 12 মিনিট। ক্যালকুলেটেড করেছিস বাবা? ক্যালকুলেট করলি তো? সো ক্যালকুলেশন করে নিয়েছে, টি সমান 12 মিনিট আসছে। কি করে করবি বুঝতে পারছিস তো? এটাকে সামহাও 2 এর পাওয়ারে নিয়ে যা, দেখ উল্টে যাবে। যে 2 2 বেস সেম থাকলে পাওয়ার গুলো কি হয়ে যাবে? সেম হয়ে যাবে। পাওয়ারকে সেম কর, দেখ সামহাও 3t/3 মানে 4 আসা উচিত, যা অবস্থা দেখতে পাচ্ছি আমি। নাকি রে 4 আসবে? তো 4 আসবে, যা দেখতে পাচ্ছি 4ই আসবে। ওকে চল, সেম প্রসেসে কি আমাদের 11 অঙ্কটা হবে বলতো? একই ফর্মুলা দিয়ে দেখতো একবার, দেখো সেম একদম সেম টু সেম কিনা। বলছে মৌলের প্রাথমিক ভর ছিল 1 গ্রাম, আর 6 মিনিট পরে এত মৌল থাকলে অর্ধায়ু কত? সেম প্রবলেম, তোকে স্মল টিটা এখানে বলে দিয়েছে, বার করতে হবে কি স্যার? ক্যাপিটাল টি। হ্যাঁ না বল, বুঝতে পারছি ব্যাপারটা? তোকে এখানে স্মল টি বলে দিয়েছে। স্মল টি কত স্যার? 6 মিনিট। আর বার করতে কি বলেছে তোকে? অর্ধায়ু মানে কি? ক্যাপিটাল টি। বুঝতে পারছি? তো এটাকে আমরা ছকেও করতে পারবো। দেখ 1 গ্রাম আর 0.25 গ্রাম আছে, ছকে করে দিতে পারবো। ছকটা আমি এখানে ছোট্ট করে করছি, দেখ যদি বা সোজা আছে বলে করে দিচ্ছি ছকে। দেখ ছকে কি করে হবে দেখ। আচ্ছা, টাইম যখন 0 ছিল তখন মৌলটা ছিল কত স্যার? 1 গ্রাম। আচ্ছা 1 গ্রাম আর 0.2, আচ্ছা 0.2 মানে কত রে? 1/4 নাকি? তার মানে 1 গ্রাম মানে কত হবে? হাফ। আর এটা মানে কত হবে? 1/4। হ্যাঁ না বল? দেখ 1/4 মানে 0.25। তার মানে 1/4 কখন হলো স্যার? না তো 1/4 হলো স্যার সে 6 মিনিট পর। তাহলে এটা যদি 6 মিনিট হয় তাহলে সমান ভাগে ভাগলে এটা কত হবে স্যার? 3 মিনিট। তো অর্থাৎ 3 মিনিট চলে এলো। বুঝতে পারলাম ব্যাপারটা? এইভাবেও করতে পারিস, এই প্রসেসেও যেতে পারিস, চয়েস ইজ ইয়োর্স। যে কোনো একটা প্রসেসে করতে পারিস তোরা। ক্লিয়ার হলো? বুঝতে পারলাম অঙ্কটা? 11 বলবে আমাকে প্লিজ। এসি বন্ধ করবো? এই তোরা সামনের বেঞ্চে তো ওদেরকে ওখানে দে, যা তুই পেশেন্ট হতে চলে যা, তোরা সামনে চলে আয়। চলো একটু আকাশ পিছিয়ে যা, ওরা বেরিয়ে আসুক। যাও। চলো 12টা দেখবো। 12টা বলছে একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু, প্লিজ অঙ্কটা দেখবে, একটা নতুন অঙ্ক আবার অন্যরকম। একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু বলছে 1600 বছর। ভেরি গুড। তাহলে আমাকে 12 প্রবলেমটা একটু আলাদা রকম দেখবো। টাইম হাফ লাইফ বলেছে 1600 ইয়ার্স। ভালো করে বুঝবে। এখন কত সময় কোন নমুনায় ওই মৌলের 10% বিঘটিত হবে? আচ্ছা 10% যদি বিঘটিত হয় থাকবে কত? 90%। তার মানে N0 যদি প্রাথমিক এলিমেন্ট হয়, N0 ছিল, তাহলে N কত হবে বলতো? N হবে স্যার 90% অফ N0। হ্যাঁ না বল? ঠিক বলছি তো? 10% ভেঙে গেল, পড়ে থাকলো কতটা স্যার? 90%। বুঝতে পারছি ব্যাপারটা? পড়ে থাকলো 90%। এখন আমাকে বলছে তাহলে পরে ওই নমুনায় একটি কত সময় টি বার করো, টি, তাই টি বার করো। তাহলে এখান থেকে একটা চোখে ফর্মুলা পড়ছে, কি ফর্মুলা স্যার? n শুড বি ইকুয়ালস টু n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। হ্যাঁ না বলে? এই ফর্মুলাটি চোখে পড়ছে, কিন্তু তুমি ল্যামডা জানো না। এবার তোমাকে ল্যামডা বার করতে গেলে একটা ফর্মুলা লাগবে, ল্যামডা সমান 0.693 বাই কি হয় স্যার? টি। হ্যাঁ না বলো? ঠিক বলছি তো? ল্যামডা সমান 0.693 বাই টি। মনে পড়ছে এটাই? এবার টি কত লিখবো স্যার? দেখো টিটাকে আমরা কিসে লিখবো? যদি প্রশ্ন ইয়ারে বার করতে চাই তাহলে ইয়ারেই লিখবো। তো যেহেতু আমার 1600 বছর আছে তাহলে আমরা এটাকে ইয়ার ইনভার্সে রেখে দিই। যদি আমাকে তেজস্ক্রিয়তা বার করতে বলতো না, তখন আমি সেকেন্ডে নিয়ে আসতাম। ঠিক আছে? ক্লিয়ার? তো কত হবে? সো ল্যামডা শুড বি ইকুয়ালস টু 0.693 বাই টি কত না তো স্যার 1600 পেয়ে গেলাম। তাহলে এবার এখান থেকে আমরা কি বার করবো? দেখো n0 বাই n মানে কত হবে স্যার? ই টু দি পাওয়ার ল্যামডা টি। চোখে পাওয়ার দিয়ে দেখবে আমি উল্টে পাল্টে ঠিক করেছি। হ্যাঁ, মাইনাসটা মন হয়েছে তাই করে দিইনি, উল্টেছি বলে মাইনাস চেঞ্জ করেছি। এবার n0 বাই n কত হবে? তো দেখো n0 এর জায়গায় n0 রাখো,
আর এন এর জায়গায় 90%, 90% মানে কত হবে স্যার? ওপরে 100 যাবে, নিচে কত যাবে স্যার? 90, আর তার সাথে গুণ থাকবে n0, এটা সমান e টু দি পাওয়ার 0.693 বাই 1600 ইন্টু স্মল টি, এইটা থাকবে। ঠিক বলছি তো? এবার n0 কেটে যায়, 0 কাটে, আর এক্সপোনেনশিয়াল তুললে তোমার কি চলে আসবে? লগ, নাকি রে? তাহলে বেসিক্যালি এক্সপোনেনশিয়াল তুললে পরে কি চলে আসবে? লগ চলে আসবে। তাহলে 0.693 বাই 1600 ইন্টু টি সমান কত আসবে স্যার? না তো লগ 10/9। চলো ক্যালকুলেটর আছে, বসাও প্লিজ, টিটা একটু ক্যালকুলেট করে দেখো মিলছে কিনা, নাহলে অন্য প্রসেসে যাব। দেখে নাও টি মিলছে কিনা, নাহলে অন্য প্রসেসে যাব। দেখে নাও টি মিলছে কিনা, নাহলে অন্য প্রসেসে যাব। হ্যাঁ, তাছাড়া পারবো না। লগ মানে এখানে এলএন ব্যবহার করবা, এলএন। হ্যাঁ, এলএন ইউজ করো, এলএন। ই বেস, যেটা ই বেস ইউজ করো সেটা ইউজ করবে। হ্যাঁ, বেরোলো অ্যান্সার? বেরোয়নি? ঠিক করে দেখো কোথায় ভুল করলাম। 243.2 ইয়ার্স আসেনি? যা আমাকে দে। কত এলো দেখো। সো ফাইনাল অ্যান্সার বেরিয়ে গেছে 243.2। দেখো এসছে ঠিক তো? এটা হচ্ছে আমার অ্যান্সার, বেরিয়ে গেল। চলো চলো 13টা দেখবো। এটা 4 নয় কিন্তু ইয়ার, হ্যাঁ বছর। চলো 13টা দেখবো। বলছে একটি তেজস্ক্রিয় মৌলের 1/4 বিঘটিত হতে 664 বছর সময় লাগে। তাহলে বেসিক্যালি আমাকে টাইম দিয়েছে কত? 664 বছর, এটা টাইম। আর 1/4 বিঘটিত হতে, তার মানে প্রিলিমিনারি প্রাথমিক এলিমেন্ট যদি n0 হয়, অন্তিম এলিমেন্ট কত হবে স্যার? 1/4 যদি বিঘটিত হইতে থাকবে কত স্যার? 3/4। সেজন্য n শুড বি ইকুয়ালস টু 3n0/4। আমাকে অর্ধায়ু বার করতে বলেছে, এই ফর্মুলাকে টেনে নেব। তো আমরা জানি n0/n দ্যাট শুড বি ইকুয়ালস টু e টু দি পাওয়ার ল্যামডা টি, e টু দি পাওয়ার ল্যামডা টি। তাহলে n0/n মানে কি? দেখো এই ফর্মুলা নিয়েছি, এই ফর্মুলাটা নিয়েছি। হ্যাঁ, n0/n মানে কত দেখতেই পাচ্ছ, 4/3 হবে কেটে কুটে। সো এখান থেকে আমরা লিখতে পারি স্যার 4/3 সমান e টু দি পাওয়ার ল্যামডা ইন্টু 664। তাহলে ল্যামডা ইন্টু 664 দ্যাট ইজ ln 4/3। প্লিজ ক্যালকুলেটর ঠিক করে করো, ল্যামডা বার করবে। আচ্ছা, ল্যামডা সমান বেরোবে। এবার ল্যামডা মানে কত? 0.693 বাই কত হয়? টি। তাহলে সেখান থেকে টি বার করবো। চলো আগে ল্যামডা বার করো, আগে ল্যামডা বার করো। লগ যখন দিবি ব্র্যাকেট দিস, ব্র্যাকেট দিয়েছিলিস, ln ln দিচ্ছিস তো, ln ব্র্যাকেট 4 ডিভাইডেড বাই 3 হলো, ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু কর, ইকুয়াল টু করে দে, দিয়ে 664 ভাগ কর। এই যে ভাগ আছে 664, কত বেরোলো? 4.33 ইন্টু 10 টু দি পাওয়ার -2। এবার ল্যামডা মানে কত স্যার? ল্যামডা মানে হচ্ছে 0.693 বাই কত হয় স্যার? টি, নাকি রে? এবার এখান থেকে তুই টি বার কর এই ফর্মুলা দিয়ে। চল, হয়ে গেল। দেখি টি বের হচ্ছে কিনা। লাফিও না, হ্যাঁ এই অঙ্ক দেবে না দেবে না, তুমি জেনে বসে আছো। দিলে শেষ মানে
আরে বলছি তো এখন ক্যালকুলেটরে কর, প্র্যাকটিসটা তো রাখ, হাল ছেড়ে দিচ্ছিস তো একদম। বলছি তো ক্যালকুলেটর ইউজ কর, এই অঙ্ক তো জানি পারবি না, আমি তো বলছি কর। কত এলো? 1600 বছর এলো। চলো ঠিক আছে একদম। চলো 14টা দেখবো। তোমরা ইংলিশ ভার্সন কিন্তু দেখে নিও, প্রবলেম গুলো দেখবে প্রায় মিলে যাবে, অনেকগুলো মিলছে সুপ্রীতি। চলো 14 একটা দেখবো। বলছে একটি তেজস্ক্রিয় মৌলের 1/4 বিঘটিত হতে 2490 বছর সময় লাগে। তাহলে এগেইন আমাকে টি দিয়েছে কত স্যার? 2490 বছর। আর 1/4 বিঘটিত হতে, বিঘটিত মানে আমার যদি প্রিলিমিনারি এলিমেন্ট n0 হয় তাহলে নিশ্চয়ই অন্তিম মৌল n কত হবে স্যার? না তো 3n0 বাই কত হবে? 4। ঠিক বলছি নিশ্চয়ই, এটাই হবে। এবার মৌলটির অর্ধায়ু নির্ণয় করো। সেম প্রবলেম, হ্যাঁ না বলো? তাহলে সেম প্রবলেম হওয়ার জন্য আমরা n0 বাই n সমান লিখে দেবো e টু দি পাওয়ার ল্যামডা টি। তাহলে আমরা লিখে দেবো, সেম প্রবলেম হয়ে যাচ্ছে তো, তার মানে 4/3 সমান e টু দি পাওয়ার ল্যামডা ইন্টু 2490। এখান থেকে পাচ্ছি আমরা ল্যামডা ইন্টু 2490 সমান ln 4/3। ল্যামডা যা হবে, ল্যামডা সমান আবার কি লিখবো? 0.693/t। সেখান থেকে তুমি টি বার করে নাও। ঠিক বলছি? এটাই অ্যান্সার আমার। ঠিক তো? সেম প্রবলেম ছিল, সেজন্য আমরা বেশি অঙ্কটাকে নিয়ে ঘাটালাম না। চলো 15 নম্বর প্রবলেম দেখবো এবার। 15 নম্বর প্রবলেম দেখবো এবার। ক্লিয়ার? পনেরোটা বলছে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইয়ার অর্ধায়ু সম্পন্ন। তাহলে ক্যাপিটাল টি সমান 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইয়ার অর্ধায়ু পি বিঘটিত হয়ে একটি সুস্থিত নিউক্লিয়াস কি উৎপন্ন করে। এটা ইংলিশ ভার্সনে আছে, দেখতে একবার। এটা নেই 16 টু দি পাওয়ার 9, প্লিজ দেখে নাও অঙ্কটা। যাদের নাই দেখে নাও, বলছি ইংলিশ ভার্সনে নেই, হয়তো দেখেছো। তো কিউ তৈরি করে কোন একটি পাথরের নমুনাতে পি ও কিউ এর অনুপাত নির্ণয় করো। পাথরের বয়স এত, তাহলে পি ও কিউ এর অনুপাত নির্ণয় করো। আইসোটো পি বিঘটিত হয়ে কিউ তৈরি করলো, তাহলে লজিক হচ্ছে কি 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইয়ার অর্ধায়ু দিয়ে দিয়েছে, একটি তেজস্ক্রিয় আইসোটোপ আছে পি। তাহলে অর্ধায়ু যদি দিয়ে দেয় আমরা এখান থেকে, তাহলে কি বার করতে পারবো? না তো পি ও কিউ এর অনুপাত দিয়ে দিয়েছে 1:15 নাকি? তার মানে পি আর কিউ আছে কতটা স্যার? 1:15 আছে। কিন্তু দেখো দুটো পাথরের মধ্যে এলিমেন্ট যেটা তেজস্ক্রিয়তা আছে সেটা সেম। বক্তব্য হচ্ছে আমার কাছে একটা পাথর ছিল, সামহাও কোন একটা পাথর পি, এই পি এর যা অর্ধায়ু থাকবে এটাও কি হবে? কিউ। ল্যামডা তো সেম নাকি রে? ল্যামডা তো সব সেম, অর্ধায়ুও সেম, সবই সেম। দিয়ে কিউ তৈরি করলো। এখন কোন একটি পাথরের নমুনাতে পি ও কিউ, পি বিঘটিত হয়ে কিউ, তাহলে নাম্বার অফ পি বাই নাম্বার অফ কিউ আমাকে দিয়ে দিচ্ছে কত স্যার? 1/15। হ্যাঁ না বল? ঠিক বলছি তো? এবার ফর্মুলা কি সেম নাকি রে? হ্যাঁ না বল? ফর্মুলা সেম। অর্ধায়ু দিয়ে দিয়েছে, অর্ধায়ু দিয়ে দিয়েছে। তাহলে পি বিঘটিত হয়ে একটি সুস্থিত নিউক্লিয়াস কিউ উৎপন্ন করে, পাথরের বয়স নির্ণয় করো। মানে টিটা বার করতে হবে। হ্যাঁ না বল? বুঝতে পারছি ব্যাপারটা? টি বার করতে হবে। ক্লিয়ার হচ্ছে কনসেপ্টটা? টি বার করতে হবে। তাহলে যখন এইখানে ছিল তখন তার এলিমেন্টের মধ্যে নাম্বার অফ পার্টিকেল ধর n0 ছিল, n0 ছিল এই জায়গাটায়, আর এখানে কত হলো? না তো n কিউ এ কত হয়েছে? 15। তাহলে বেসিক্যালি n/n0 এখানে কত হয়ে যাচ্ছে? 1/15। বুঝতে পারছি ব্যাপারটা? তার মানে পি ও কিউ এ কোন একটি পাথরের নমুনাতে পি ও কিউ এর অনুপাত, পি নিউক্লিয় হচ্ছে, তাহলে 1:15 বলেছে। তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে কত? আমরা যদি n0 ধরে নিই, এলিমেন্টের প্রথমে ছিল, তাহলে বেসিক্যালি এখানে আমরা লিখতে পারবো কি যে n যদি n0 হয় যদি p এর মধ্যে থাকা, তাহলে বেসিক্যালি n0 বাই n, এটা কত আমাকে বলে দিয়েছে?
1/15 1:15 রেশিওতে বলে দিয়েছে, কতটা তো আমি জানি না, 1:15 রেশিওতে। একবার দেখে রাখি, পি ও কিউ, কিউ উৎপন্ন করে, ঠিক আছে, তাহলে সেই প্রসেসেই যাই আমরা। তাহলে বেসিক্যালি না থাক তো n0/n 1/15 দিয়ে রেখেছে। এখন তাহলে আমরা কি জানি n0/n মানে কত হচ্ছে e টু দি পাওয়ার ল্যামডা টি, নাকি রে, e টু দি পাওয়ার ল্যামডা টি, e টু দি পাওয়ার ল্যামডা টি। তাহলে 1/15 এটা মানে কত হচ্ছে e টু দি পাওয়ার ল্যামডা টি। রেশিও কি ভুল দিয়েছে? n/n0 e টু দি পাওয়ার e টু দি পাওয়ার ল্যামডা, ল্যামডা কত? এই আসতে বাবা, এই তো এখান দিয়ে ল্যামডা বেরোবে, আমি ওটা নিয়ে চিন্তা করছি না। অর্ধায়ু সম্পন্ন একটি তেজস্ক্রিয় আইসোটোপ পি বিঘটিত হয়ে একটি সুস্থিত নিউক্লিয়াস কিউ উৎপন্ন করে। কোন একটি পাথরের নমুনাতে পি ও কিউ এর অনুপাত 1:15। মানে পি বিঘটিত হয়ে কিউ হচ্ছে উপস্থিত মৌলের সংখ্যা বেড়ে গেল রেশিওতে 1:15। একটু অঙ্কটা করি তো উল্টো দিয়ে, হ্যাঁ, কিউ 15 দিয়ে করি। তাহলে ও নাম্বার অফ পার্টিকেল বেড়ে যাবে না, না 15 ইকুয়ালস টু shift log 5861580। কত আছে রে অ্যানসার দেখতো? 5.8 আছে। ও তোদের এতে নাই, বই নাই। 6, হ্যাঁ চলে এসছে 6। সো দিস ইজ দ্য প্রসেস, সেম টাইপের ছিল, বুঝতে পারলাম। তাহলে উল্টোটা ধরেই করলাম, বুঝতে পারছিস? চল, কারণ নমুনার সংখ্যা বৃদ্ধি পাবে না, অ্যাকচুয়ালি কমছে না, কমবেই। চল পরেরটা দেখি। চল তাহলে 16টা দেখো, 16টা বলছে একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 30 দিন। তাহলে ক্যাপিটাল টি দিয়েছে আমাকে 30 দিন, ঠিক আছে। পদার্থটিতে পরমাণুর সংখ্যা 10⁻12, মানে এটা n0, 10⁻12 দিয়েছে। এবার বলছে প্রতি সেকেন্ডে পদার্থটির কতগুলি পরমাণু বিঘটন ঘটবে, তোকে ল্যামডা বার করতে হবে। হ্যাঁ না বল, সিম্পল কথা, তোকে ল্যামডা বার করতে হবে। তাহলে প্রতি সেকেন্ডে কতগুলি পরমাণুর বিঘটন ঘটবে, তাহলে অর্ধায়ু যেহেতু n0, তাহলে ল্যামডা সমান কত হবে? ল্যামডা শুড বি ইকুয়ালস টু 0.693 বাই কত হবে? বাই হচ্ছে টি, টি মানে কত? 30 দিন, কিন্তু দিনকে কি করতে হবে? ঘন্টা। তাহলে 30 × 24 × 36। সো প্লিজ ল্যামডা বার করতো, ল্যামডা বার কর।
ল্যামডা এটা করলি তো পুরো ক্যালকুলেশন 1.6 ইন্টু -5। এবার আমরা কি করব, যেহেতু ল্যামডা বেরোলো আমাকে প্রতি সেকেন্ডে কতগুলি পরমাণুর বিঘটন ঘটবে, মানে এটা হচ্ছে অ্যাক্টিভিটি বার করতে হবে। সো অ্যাক্টিভিটি মানে কত হয় স্যার? অ্যাক্টিভিটি মানে ল্যামডা এন হবে। তার মানে এর সাথে 1.6 ইন্টু 10⁻⁻5 এর সাথে আমরা কি করব, 10⁻12 গুণ করব। কি বল, ভ্যালু আসছে না কেন? ঠিক করেছি আমরা? এই ভাগটা ঠিক করেছিস বাবা? দেখ তো বাবা, ল্যামডা মানে তো 0.693/t, 30 দিন, 30 ইন্টু 24 ইন্টু 3600, নাম্বার অফ 10⁻12, 2.61 আসছে না? হওয়া তো উচিত না, ঠিক আছে। তো এটা আসবে 2.67। ক্যালকুলেশন তাহলে মিলে গেল নাকি? দেখতো একবার কেন, তাহলে 12 - 5 তাহলে তো 7 হয়ে যাবে। ভ্যালু ভুল হচ্ছে কোথাও, দেখি আমাকে দেখতো। ও -7 আসছে, 5 নাই, তাহলে এটা আসছে -7। এবার তাহলে ভ্যালু মিলবে, তাহলে এটা হবে -7, তাহলে পরে ঠিক চলে আসছে 2.67 ইন্টু 10⁵ ডিপিএস। ঠিক 16টা বেরোলো। চলো 16টা হলো। নেক্সট 17 ইউরেনিয়াম 238 এর অর্ধায়ু আমাকে বলে দিয়েছে 4.5। তাহলে বেসিক্যালি ক্যাপিটাল টি আমাকে দিয়েছে 4.5 ইন্টু 10⁹ বছর ইয়ার দিয়েছে। আর কোন তেজস্ক্রিয় নমুনায় ওই মৌলের 1 গ্রাম থাকলে নমুনাটির সক্রিয়তা কিউরি এককে নির্ণয় করো অ্যাভোগাড্রো নাম্বার। ভালো করে বোঝো। তার মানে 4.5 ইন্টু 10⁹ ইয়ার, এটা হচ্ছে ইউরেনিয়ামের অর্ধায়ু। তাহলে কোনো একটি নমুনায় ওই মৌলের 1 গ্রাম থাকলে, তাহলে আমরা 1 গ্রাম থাকলে পরে অ্যাভোগাড্রোর নাম্বার হচ্ছে 6.022। তাহলে বেসিক্যালি আমরা N0টা বার করতে পারবো নাকি? হ্যাঁ না বলো, N0 কি করে বার করবো? আচ্ছা ভাবো তো, আচ্ছা যদি ইউরেনিয়াম দেখো 238, তাহলে কি আমরা কেমিস্ট্রিতে অ্যাপ্লাই করতে পারি 238 গ্রাম ইউরেনিয়ামে পরমাণুর সংখ্যা এত? হ্যাঁ না বলো। তো 238 গ্রামে যদি পরমাণুর সংখ্যা এত হয়, তাহলে 1 গ্রামে কত হবে স্যার? 1 গ্রামে হবে 6.022 নিলাম ক্যালকুলেশনের সুবিধার জন্য, ইন্টু 10⁻23 বাই কত হবে স্যার? 238। হ্যাঁ না বলো, এটা হয়ে গেল N0। আর তোমাকে অর্ধায়ু দিয়েছে মানে তুমি ল্যামডা বার করতে পারবা। ল্যামডা কত হবে? 4.5 ইন্টু 10⁹। এটা এবার শুনবে একটু, ইয়ার বলেছে, সরি 0.693 বাই কত হবে? 4.5 ইন্টু 10⁹। এবার শোনো, এবার তোমাকে ইয়ার দিয়েছে। এবার যখনই তোমাকে 20 একক বা ডিপিএস একক চাইবে, তখন আর ইয়ার রাখা যাবে না, তখন সেকেন্ডে আনতে হবে। তাহলে 1 বছর মানে কত সেকেন্ড? তাহলে স্যার 365, 24, 3600। আই হোপ ক্লিয়ার করাতে পেরেছি। এই পুরো ঘটনাটা হচ্ছে ল্যামডা পার সেকেন্ডে, যেটাকে আমরা ডিপিএস বলি। তাহলে বেসিক্যালি এটা হলো ল্যামডা। ল্যামডাটাকে আমরা বার করে নেব। ল্যামডা বেরিয়ে গেলে আমরা কি করব? এ বার করব। এ কত হবে স্যার? ল্যামডা N0। প্লিজ একটু ক্যালকুলেট করে নাও যারা করছো। ল্যামডা N0 বার করো, এটাকে আমাকে ফাইনাল অ্যান্সার বার করো। এ বেরিয়ে যাওয়ার পর বার করো, এ যে বার করছো বার করো। এ বার করার পর আমাদেরকে 20 আর ডিপিএস এর রিলেশন জানতে হবে। 120 মানে কত স্যার? 120 মানে 3.7 ইন্টু 10⁻10 ডিপিএস। এটা মাথায় রাখতে হবে। আমাদের যে ইউনিটটা বেরোবে না, এটা ডিপিএস ইউনিটে বেরোবে। এখান থেকে যদি 20 যেতে চাও, তাহলে কত দিয়ে ভাগ করতে হবে বুঝতে পারছো? 3.7। চলো যা বেরোবে তার সাথে এটা ভাগ করবো। চলো করো দেখি। এটা বার করো ঠিকঠাক করে, আস্তে আস্তে ক্যালকুলেট করো, কোন তাড়াহুড়ো নেই। যেহেতু আমরা 3টে চ্যাপ্টার অঙ্ক করে নিয়েছি, প্রবলেম সেট 1 আশা করি বেসিক টুকু তো কমপ্লিট করিয়ে ফেলেছি। তাহলে 3টে চ্যাপ্টারের প্রবলেম আগামী রবিবার, প্রবলেম সেট 1 এবং প্রবলেম সেট 2 যদি থেকে থাকে সেখান থেকে 10টা, প্রত্যেকটারই প্রবলেম সেট 1 কমপ্লিট বা বেসিক লেভেল কমপ্লিট। আর বেসিক লেভেলের পরে যেটা থাকবে সেখান থেকে 10টা করে অঙ্ক আমরা কোয়ান্টাম থিওরি, অ্যাটমিক নিউক্লিয়াস এবং মোটামুটি অ্যাটম চ্যাপ্টার থেকে টোটাল চেষ্টা করবে। মোটামুটি দেখবে 70-80টা অঙ্ক হবে, 90টা সামনের সপ্তাহে আমাকে জমা দেবে খাতা করে। 12,000 এত সোজা চলে এলো। 12,536
সেকেন্ড টু দি পাওয়ার কি হবে তাহলে -1, বুঝতে পারছি? ডিপিএস, ডিপিএস লিখে দিলাম, বাদ দাও, সেকেন্ড -1 না, ডিপিএস 12,536, এটা হলো ডিপিএস। কিন্তু মাথায় রাখবে ডিপিএস না আমাকে চেয়েছে কিসে 20-তে, তাহলে ডিপিএস থেকে 20 গেলে এটা দিয়ে ভাগ করতে হবে, দেখতেই পাচ্ছ, তাহলে ভাগ করে দাও ওটা দিয়ে। চলো দেখো, দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে পাওয়ারটা তো মিলে গেছে, দেখ চলে এসছে মনে হচ্ছে। তাহলে 3.33 লিখবো আমরা, যা আসছে 10⁻⁻7 কিউরি। চলো চলে এলো, ক্লিয়ার হলো? ভালো ছিল প্রবলেমটা, আই হোপ বোঝাতে পারলাম। চলো, এটা কি ছিল বই ইংলিশ ভার্সনে, দেখেছো? বাদ দাও, চলো চলো প্রত্যেকে করে নাও। সমৃদ্ধ কোথায় আছিস? 26-এ, ওকে। পরেরটাতে গেলাম, তাহলে পরেরটাতে যাবো, হয়েছে বৃষ্টি, পরেরটাতে যাবো, 18টা দেখবো। এবার প্রশ্ন বলেছে মিলিগ্রাম, নাকি? মিলিগ্রাম মানে 10⁻³ গ্রাম, সেম ভাবো। তাহলে রেডিয়াম দিয়েছে আমাকে 226, এর অর্ধায়ু ক্যাপিটাল টি দিয়েছে স্যার 1600 বছর। আমাকে এগেন সক্রিয়তা বার করতে বলেছে, মানে ল্যামডায় যেতে হবে স্যার 0.693 বাই টি, মানে কত স্যার? 1600। এগেন 1600 রাখা যাবে না, আমাকে কি করতে হবে? সেকেন্ডে আনতে হবে। তাহলে এইটা হচ্ছে আমার সেকেন্ডে আনার গল্প, এইটা হচ্ছে ল্যামডা, এইটা হলো আমার ল্যামডা। এগেন সক্রিয়তা জানতে গেলে এন লাগবে, N0 লাগবে। তাহলে এন বা N0 কত হবে স্যার? এন বা N0 ভালো করে দেখো, রেডিয়াম দিয়েছে, তাহলে 1 মিলিগ্রাম বলেছে। তাহলে লজিক্যালি কি হচ্ছে ভালো করে দেখো, অ্যাভোগাড্রো নাম্বার 1 মিলিগ্রামে অ্যাটমের নাম্বার কত হবে? না তো দেখো 226 গ্রামে কত থাকে স্যার? 6.022 ইন্টু 10⁻, কি ব্যাপার 3.66 দিয়েছে অ্যাভোগাড্রো নাম্বার। ইন হুইচ ইউনিভার্স, কোন বিশ্ব ব্রহ্মাণ্ডে এটা হয়? যাই হোক 6.022 ধরেই করবো আমরা। এটা কি এইটা ধরে করেছিস সমৃদ্ধ? মিলেশন সে তবেই তো বাদ দাও, তাহলে ও করে নিয়েছে এটা, তাহলে 3.66 ধরে করতে হবে। এটা কোন বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে ভ্যালু? 3.66 ইন্টু 10⁻23, ঠিক আছে? এটা 226-এ, তাহলে একে কত আর 1 মিলিগ্রাম বলেছে। মিলিগ্রাম মানে কত? 10⁻³ গ্রাম, নাকি রে? তাহলে অ্যাকচুয়ালি আসবে কত? 3.66 ইন্টু 10⁻23 ইন্টু 10⁻³ বাই কত? 226। এটা কি বেরোলো তোর? N0, নাকি রে? এটা বেরোলো N0। তাহলে 10⁻³ গুণ করে দিলে আমি লিখতে পারবো 3.66 ইন্টু 10⁻20 বাই 226। নাও অ্যাক্টিভিটি শুড বি ইকুয়ালস টু ল্যামডা N0। দেখো ল্যামডাও পেয়ে গেছো, N0 পেয়ে গেছো, অ্যাক্টিভিটি বার করো ল্যামডা N দিয়ে। অ্যাক্টিভিটির ফর্মুলা নিশ্চয় প্রত্যেকের জানা আছে, ল্যামডা N0 হয় অ্যাক্টিভিটির ফর্মুলা। সো অ্যাক্টিভিটি শুড বি ইকুয়াল টু ল্যামডা N0। এখান থেকে আমরা অ্যাক্টিভিটিটা বার করব। চলো 18টা করব। সেম প্রসেসে কি 1900 হবে? দেখো একবার, সেম প্রসেস, একই অঙ্ক দিয়েছে। এবার আমাকে পোলোনিয়াম দিয়েছে, দেখতে পাচ্ছ? তাহলে পোলোনিয়ামের সক্রিয়তা মানে এ দিয়ে দিয়েছে, নাকি? আচ্ছা এটা করাচ্ছি আমি, দেখো। শুভ, থার্ড সেমিস্টারে ভালো রেজাল্ট হয়ে বলে হারিয়ে যাও না, খবরদার। ফোর্থ সেমিস্টার এমন ধপ করে পড়ে যাবে না, মাটিতে পুঁতে যাবে, মাটিতে ঢুকে যাবে, আর উঠতে পারবে না। হারিও না। থার্ড সেমিস্টারটা ভালো রেজাল্ট হয়েছে তো ধরে রেখো, উড়বে না আকাশে। মনে হচ্ছে তুমি উড়ছো, উড়িও না। এত বছর ধরে পড়াচ্ছি, চোখ মুখ দেখে তবে বুঝবো। ওভার কনফিডেন্স নিয়ে আসিও না যে এটা আসবে না, জেনে গেছি। এমসিকিউ ব্যাপার আলাদা, লেখা প্রশ্ন আলাদা। পরীক্ষা হলে গিয়ে চোখের জল দিয়ে দেখবে খাতা নোনতা হয়ে গেছে। চলো 18টা কি মিললো অ্যান্সার? চলো 2.2 3.66 এলো না, এইটাই ভ্যালু দিয়ে দিয়েছে, কি জানি। দেখো এটা ছাড়া তার কোনো ভ্যালু আমি মানে এটা ছাড়া আর কোনো প্রসেস নাই আমার কাছে। 2.22 যাই না। দেখো এটাই ফর্মুলা, ক্যালকুলেশন ঠিক করে করিও, যা হবে এটাই, এর বাইরে আর কিছু নাই। এই প্রবলেমই করিয়ে আসছি এতক্ষণ ধরে আমি, ক্লিয়ার? চলো
19-এরটা করবো এবার। 19-এরটা দেখো 1 গ্রাম পরিমাণ পোলোনিয়াম 210 মোলের সক্রিয়তা, মানে এবার কোশ্চেনটা একটু আলাদা দিয়েছে, আমাকে কিউরি দিয়েছে, কিন্তু মাথায় রাখবো আমরা কোশ্চেন কিউরি দিয়ে করবো না, কি দিয়ে করবো, সব ডিপিএস মানে বেকারেলে করবো। তো আমাকে 20 দিয়ে দিয়েছে 4442, সো বেসিক্যালি আমাকে অ্যাক্টিভিটি দিয়ে দিয়েছে স্যার 4442 সিআই, মানে আমরা এটাকে করব 4442 ইন্টু 3.7 ইন্টু 10 ডিপিএস। আমরা এইভাবেই রাখবো অ্যাক্টিভিটিটাকে, এটাকে রাখলাম অ্যাক্টিভিটি দিয়ে। এখন অ্যাক্টিভিটি দিয়ে দিয়েছে, আর আমাকে বার করতে হবে কি, ল্যামডা, ও অর্ধায়ু বার করতে হবে। তাহলে এন জানি আমি, এন নাকি এন জানি, কেন এন জানি বলতো, 1 গ্রাম পরিমাণ পোলোনিয়াম, ঠিক আছে, এখানে ঠিক রয়েছে অ্যাভোগাড্রো নম্বর, হ্যাঁ 1 গ্রাম পরিমাণ পোলোনিয়াম 210। তাহলে বেসিক্যালি আমরা যদি এন এর ভ্যালু বার করতে চাই, তাহলে এন কত হবে স্যার, না তো 6.022 ইন্টু 10⁻23 বাই কত হবে, পোলোনিয়াম, পোলোনিয়াম কত স্যার 210। এবার ফর্মুলা কি আমাদের হয়, ফর্মুলা হয় স্যার এ সমান ল্যামডা এন, এখান থেকে তুমি ফর্মুলায় বসিয়ে ল্যামডা বার করো, ল্যামডা বার করো, ল্যামডা এখান থেকে বেরিয়ে যাবে। এবার এগেইন আরেকটা ফর্মুলা কি আছে, ল্যামডা সমান 0.693 বাই টি, এখান থেকে টি বার করবে, টি বার করবে, চলো বার করো, টি বেরোবে এখান থেকে, সো ল্যামডা শুড ইকুয়াল টু 0.693 বাই টি, টি বার করবে, চলো। ক্লিয়ার? ফ্যান চালাবে না, আওয়াজ হবে, গলায় চাপ পড়বে আমার, থাক, তোমরা এমনিতেই শুনছো না, অসুবিধা নাই। ল্যামডাটা বার করো, ল্যামডা আসছে 5.5 into 10 to the power minus 8 5.5 into 10 to the power minus 8 dps। চল টিটা বার কত দেখতো, 0.693 বাই ল্যামডা করে দে, ফাইনাল অ্যান্সার বলবি, অনেক বড় আসবে বল, 1.2 into 10 to the power 7 1.2 into 10 to the power 7, কিন্তু এটা কি একক বলতো, সেকেন্ড। কিন্তু আমার প্রশ্নে যদি দেখতে চাও ইয়ার ডে তে অ্যান্সার আছে, তাহলে ডে তে আগে ভাগ করতে হবে, তাহলে সেকেন্ড থেকে যদি আমি দিনে যেতে চাই, তাহলে কি দিয়ে ভাগ করতে হবে স্যার, 1.2 into 10 to the power 7 বাই 24 ঘন্টা, নাকি রে 24 ঘন্টা। চল এই ভাগটা করে দেখতে অ্যান্সার মিলছে কিনা। এই অঙ্কগুলো পারবে না, ন্যাচারাল এগুলো ক্যালকুলেটর ছাড়া পারবে না, তুমি কি আমিই তো বলছি পারবে না, তাহলে আমি বাদ দিয়ে করাবো না, বলো যদি তোমরা বলো যে স্যার ক্যালকুলেটর তো এলাও নাই, তাহলে বোর্ডও দেখ, হ্যাঁ এ বাবা কেন এলো 139, ও কাছাকাছি এসছে, ঠিক আছে 139 পয়েন্ট কি কিছু আছে না, শুধু 139 পয়েন্ট কত, 138 দিয়ে সরি, তাহলে 139 ডেই লিখবো, যা এসছে কাছাকাছি এসছে ভ্যালু। তো যাই হোক, কোন জায়গায় কিছু আমার 0.0 ধরতেই হয়েছে, অসুবিধা নাই। যদি তাহলে মনে হয় যে তোমাদের বোর্ড থেকে কোশ্চেন আমাদের করবে না, তাহলে এগুলো বাদ দিয়ে দিচ্ছি, শুধু থিওরি পড়ে চলে যাও, ক্যালকুলেটর নাই তো অ্যালাউ, তাই না, ক্যালকুলেটর অ্যালাউ নাই, তাহলে অঙ্কও করিও না, একদম ডাইরেক্ট গিয়ে থিওরি পড়ে চলে যাও, স্বাভাবিক, স্যারও তো জানে যে ক্যালকুলেটর নাই, বেচারাদের অঙ্ক দেবো না, থাক সংজ্ঞা দিয়ে দেবো, নিউক্লিয়াস কাকে বলে, ফিজিক্স বলতে কি বোঝো, 6.626 হবে, ক্লিয়ার, ক্লিয়ার হলো, চলো। আচ্ছা আগেরটা কি 19 ছিল, 20 21, চলো করি, 25টা করিয়ে ছেড়ে দেবো আজকে, আর কটা থাকবে, 4-5টা থাকবে বোধহয় বেঁচে, তাই তো, বেশি থাকবে না, হ্যাঁ 25টা করিয়ে আজকে ছেড়ে দেবো। তো সেম প্রবলেম দেখো তো, হ্যাঁ না বলো তো, 20টা দেখ, দেখ এগেইন তোকে অ্যাক্টিভিটি দিয়ে দিয়েছে, তোকে আবার ল্যামডা বার করতে হবে, বুঝতে পারছি ব্যাপারটা, তো আমি শর্ট করে বলে দিচ্ছি যে 20 প্রবলেমটা প্লিজ একই প্রবলেম বলে দেখো, অ্যাক্টিভিটিটাকে কি করতে হবে বলো তো, 20 রাখলে হবে না, নাকি রে, তাহলে কি করবো, ডিপিএস করতে গেলে 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ডিপিএস করলাম, অ্যাক্টিভিটি হয়ে গেল। আর তোমাকে ল্যামডাটা এখান থেকে বার করতে হবে, আর নাম্বার অফ মলিকিউল কত হবে স্যার, 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23, দেখো এখানে 23 দিয়ে করেছে, আমি 22 ধরে করছি বলে হয়তো ভুল আসতে পারে অনেক সময়, বাই কত হবে স্যার 210, হ্যাঁ না বলো। এবার ল্যামডা মানে কত, 0.693 বাই টি, তার মানে এ সমান কত হবে স্যার, ল্যামডা এন, মানগুলো বসাবো, ল্যামডা বেরোবে, ল্যামডা মানে আবার কত হবে স্যার 0.693 বাই টি, দিয়ে আমি কি করব, টিটা বার করব, কিন্তু টিটা কোন এককে বেরোবে স্যার, সেকেন্ড এককে, কিন্তু অ্যানসার কততে আছে স্যার, ইয়ারে, তাহলে সেকেন্ডকে যদি ইয়ার দিয়ে নিয়ে যাও, তাহলে 365 24 3600 দিয়ে ভাগ করতে হবে,
বোঝাতে পেরেছি? কারণ 1 বছরের সেকেন্ড কত হয় স্যার? না তো 365, 24, 3600 এই গুণফলটা ভাগ করবে, তবেই তোমার বছরে আসবে অ্যান্সার। তবে তুমি যদি এই অ্যান্সারটা রাখো এটাও কিন্তু কারেক্ট, কিন্তু বছরে বার করে দেওয়াটা ভালো। দেখো সেম প্রবলেম বলে আমি শর্টে করলাম, আগের মতোই ছিল বলে আমি আর বেশি দূর এগোলাম না। 21এরটা দেখবো একটু, চলো। সেম প্রবলেম দেখো, দেখে বুঝে গেছো? বলছে কার্বন আইসোটোপের অর্ধজীবনকাল 6000 বছর। কত বছর ওই পরিমাণ প্রাথমিক পরিমাণের একের 8 অংশে পরিণত হবে? তাহলে নিশ্চয়ই আমরা এখান থেকে পারবো। 1/8 মানে কত রে? 1/2 কিউব। হ্যাঁ না বলতো? আচ্ছা 1/8 মানে কত? 1/2 কিউব। তাহলে 3 মানে কত লাগবে? 3 গুণ। তাহলে 6000 এর 3 গুণ করলে কত হবে স্যার? ওই 18000। এবার তো যদি মনে হয় স্যার এটা গল্প লাগছে, ভাল লাগছে না, চলো অঙ্কে এসো। তাহলে তোমার 1 গ্রাম আছে তখন সময় কত স্যার? 0। হ্যাঁ না বলো? 1 গ্রাম আছে তখন 0। এবার দেখো যখন 6000 হবে তখন কত হবে স্যার? হাফ। যখন 12000 হবে, 12000 মানে আবার 6000 গেল, তাহলে কত হবে স্যার? 1/4। যখন 12000 এর সঙ্গে আরো 6000 কত হবে? 18000, তাহলে কত হবে স্যার? 1/8। এই 18000 অ্যান্সার। যেভাবে যা। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? চেঞ্জ করব, স্লাইড চেঞ্জ করব। স্বীকৃতি হয়েছে, করে নাও। কি বাবা? বন্ধু আসেনি তোমার? বন্ধু মাঝে মধ্যে আসে। চলো স্লাইড চেঞ্জ করলাম, তাহলে হয়েছে স্বীকৃতি সমর্পিতা সর হয়েছে। 22, 23, 24। চলো 22 দেখো, সেম প্রবলেম। হ্যাঁ না বলো? আগে দেখো এই প্রবলেম গুলো করাচ্ছি। অর্ধায়ু 2 ঘন্টা, প্রারম্ভিক 5 ঘন্টা, এই 5 গ্রাম 10 ঘন্টা মানে কবার হচ্ছে? 5। তাহলে 1/2 মানে কত? এই তো বার করে নিলাম। বুঝতে পারছি না? বুঝতে পারছি না? সোজা অঙ্ক। ক্লিয়ার হচ্ছে না হচ্ছে না বলবে? পারবি তো? না পারবি না? দেখ 2 ঘন্টার পর 4 ঘন্টা, তাহলে প্রথমে কত? 0। 0তে কত আছে? 5 গ্রাম। আচ্ছা 2 ঘন্টায় কত থাকবে স্যার? 2.5 গ্রাম। আচ্ছা 4 ঘন্টায় কত থাকবে স্যার? 1.25 গ্রাম। ঠিক তো? এবার আর ভাগ করতে পারবো না, কিন্তু ক্যালকুলেটর লাগবে। 6 এর পর কত হবে স্যার? 1.25/2 কত হবে? 0.625 হবে তো? যাই হোক 6125 হবে না, এরকম কিছু হবে না? আচ্ছা 1.25 কে 2 দিয়ে ভাগ করতে 0.6125 হয় বোধহয়। 625, তাহলে 0.625 হলো। ঠিক আছে, আবার 8 ঘন্টা পর কত হবে? 0.625 এর হাফ কত হয়? দেখ 312 নাকি? 0.312। আর 8 এর পর কত হবে স্যার? 10 মানে কত হবে? 0.156। এই দা 1.6। ঠিক বলছি তো? ছকে হয়ে গেল অঙ্ক। আচ্ছা এটাও কি পারবো? দেখতো এক্ষুনি করালাম। পার্সেন্টেজটা 20% ছিল, কত অংশ অবিঘটিত থাকবে মানে এনটা বার করব, n0 পার্সেন্টেজ করব, অঙ্ক হয়ে যাবে। পারবো না? পারবো না? তাই সেটা দেখ একবার। অঙ্কটাতে কি বলেছে? 5 দিনে কোনো তেজস্ক্রিয় পদার্থের 20% বিঘটিত হচ্ছে। তাহলে 15 দিন পর, তাহলে ইনিশিয়াল নাম্বারটা বার করব। 15 দিন পর কত আছে বার করব, পার্সেন্টেজ হয়ে গেল আমার। বুঝতে পারছি না? বুঝতে পারছিস না? যেহেতু ল্যামডাটা সেম থাকবে। ওকে, এটা করবো। দেখো এটা করলে এটা মোটামুটি হয়ে যাবে। হ্যাঁ এটা করলে এটা মোটামুটি হয়ে যাবে, সেই জন্য আমি 24 করাচ্ছি। 24 দেখবো। 24 বলছে একটি তেজস্ক্রিয় আইসোটোপের অর্ধায়ু 8 বছর। ভেরি গুড, 8 বছর তার অর্ধায়ু। তাহলে ল্যামডা কত হবে স্যার? ল্যামডা হবে 0.693 বাই কত হবে স্যার? টি নাকি? হ্যাঁ না বল? অর্ধায়ু টি দিয়ে দিচ্ছে। এবার বলছে কত সময় পর আইসোটোপটির সক্রিয়তা তার আসল মানের 3.125% হবে। আচ্ছা সক্রিয়তাও কি সেম ফর্মুলা মেনটেন করে যেটা এন এর ফর্মুলা? মানে আমি কি সক্রিয়তার ক্ষেত্রে লিখতে পারবো a should be equal to a0 e to the power minus lambda t? হ্যাঁ না বলো? ক্লাসে করেছিলাম, মনে করে দেখতে পারো। তার মানে আমাকে বলছে a0 যদি ইনিশিয়াল হয় তাহলে সক্রিয়তা আসল মানের এত পার্সেন্ট হবে। তার মানে a should be equal to 3.125% of a0। বুঝতে পারছি ব্যাপারটা? তার মানে আমরা যদি এখানে লিখতে চাই স্যার a মানে হচ্ছে a0 e to the power minus lambda t, তার মানে a মানে কত হবে স্যার? a মানে হবে 3.125/100। ঠিক বলছি তো? পার্সেন্টেজ আছে তো নাকি? 3.125/100।
এইটা মানে কি হবে দেখো, এখানে a0 থাকবে, এখানে বুঝতে পারছো তো, a0 থাকবে, a0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ঠিক বলছি? ঠিক বলছি নিশ্চয়? ক্লিয়ার হলো? এবার a0 কেটে যাবে, a0 কেটে যাক, তার মানে আমরা এখান থেকে কি লিখতে পারবো, যে ই টু দি পাওয়ার ল্যামডা টি সমান কত স্যার, না তো 100/3.125, 100/3.125, এখানে করাচ্ছি, হ্যাঁ এখানে করাচ্ছি, এখানে করাচ্ছি। তাহলে ল্যামডা টি সমান কত স্যার, ল্যামডা টি সমান হচ্ছে ln, এটা প্লিজ করতো একটু, 100/3.125, দেখতো এখান থেকে টি কত আসছে। আচ্ছা ল্যামডা মানে তো 0.693/t, তাহলে 0.693 স্মল টি বাই ক্যাপিটাল টি সমান ln 100/3.125। তাহলে এখান থেকে স্মল টিটা বার কর, দেখ তো আসছে কিনা, দে আমাকে দে টুকটুক। ln 100/3.125 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু ডিভাইডেড বাই 0.693, দেখে নাও এক্স্যাক্টলি 5 আসছে। তাহলে ফাইনালি স্মল টি মানে ডাইরেক্ট ক্যালকুলেশন করে পাওয়া গেল 5t, 5t। এই ক্যালকুলেশন করে আমি 5 পেয়েছি, ঠিক আছে, ক্যালকুলেশন আমি করলাম এখনই। সমৃদ্ধ কত দূর শেষ হয়নি এখনো, 30 চলছে, আটকেছে কোনো জায়গায়, সব হয়ে গেল, হয়েছে এটা। আর একটা করিয়ে ছেড়ে দেবো আজকে। আই হোপ তোমরা বাকিগুলো বাড়িতে ট্রাই করতে পারবে। এত ক্লিয়ার বলবে, হয়েছে? হয়েছে? চলো লাস্ট প্রবলেম, 25 দেবো। লাস্ট প্রবলেম, লাস্ট প্রবলেম বলছে টি ইকুয়ালস টু 0 সময়ে পি ও কিউ দুটি মৌলের নমুনার সমান সংখ্যক অণু আছে। মানে আমরা যদি কম্পেয়ার করে নিই, এটা ধরো পি, এটা ধরো কিউ, এদের n0টা কিন্তু সেম ভাই, n0 সেম, আর এদের অর্ধায়ু হচ্ছে 3 ঘন্টা ও 9 ঘন্টা। দেখো অঙ্কটা ক্যালকুলেশন বড় হবে, আমি তোমাদেরকে বলে দেবো, তোমরা একটু ক্যালকুলেট করে নিও বাড়িতে, বুঝিয়ে দিচ্ছি অঙ্কটা। আচ্ছা যদি তাদের অর্ধায়ু 3 ঘন্টা হয় T1 আর T2 যদি 9 ঘন্টা হয়, সরি 9 ঘন্টা, তাহলে ল্যামডা 1 তো বের করে নিতে পারবো, হ্যাঁ না বলো? তাহলে ল্যামডা 1 কত হবে স্যার, 0.693/3, কিন্তু এককটা কত হবে, আওয়ার মাইনাস নাকি রে, আওয়ার ইনভার্স, ঘন্টার 2^-1। আর ল্যামডা 2 কত হবে স্যার, 0.693/9, এটা হবে আওয়ার টু দি পাওয়ার মাইনাস। ল্যামডা 1 ল্যামডা 2 পেয়ে গেলাম। এবার টাইমটা কিন্তু 8 ঘন্টা বলছে, উভয়ের টাইমটা 8 ঘন্টা। তাদের ভরের অনুপাত, ভরের মৌল দুটির বিঘটন হারের অনুপাত, বিঘটন হার মানে কি রে, এ, বিঘটন হার মানে কি এ, তাহলে এ আফটার এইটা বার করতে হবে আমাদেরকে, তাই না? এবার এন তো ছিল তাদের, এইটা, এটা এন ছিল। এবার প্রশ্ন হচ্ছে n0 প্রথমে ছিল, তাহলে 8 ঘন্টা পর n1 এর ভ্যালু কত হবে সেটাও তো বার করতে হবে, হ্যাঁ না বল? তার মানে আমাকে এখন n1 ও বার করতে হবে। তাহলে n1 কত হবে স্যার, n1 মানে কত স্যার, n1 মানে হচ্ছে n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, হ্যাঁ না বল? এবার মাইনাস ল্যামডা টি, ল্যামডার জায়গায় ল্যামডা রেখে দে, 8 লেখ, সরি ল্যামডার জায়গায় কি লিখতে হবে, ল্যামডা 1, হ্যাঁ না বল? ল্যামডার জায়গায় ল্যামডা 1, বুঝতে পারলাম? এবার সিমিলারলি n2 এর জায়গায় কত লিখবি, n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 2, 9, হ্যাঁ 8, ঠিক তো 8। এবার তুই কি জানিস, অ্যাক্টিভিটি, এবার বল অ্যাক্টিভিটি মানে a1/a2 বার করতে হবে, হ্যাঁ না বল? এবার a1/a2 মানে কি, তো a1 মানে স্যার ল্যামডা 1 n1, হ্যাঁ না বল? আর a2 মানে কত হবে, বারবার বলে দিলাম ক্যালকুলেশন জটিল হবে, ল্যামডা 2 n2। তার মানে তোকে এখান থেকে বার করতে হবে স্যার ল্যামডা 1/λ2 ইনটু কত করতে হবে স্যার, n1/n2। দেখ দেখতে পাচ্ছিস ল্যামডা 1/λ2 মানে 9/3 হবে, হ্যাঁ না বল? দেখলে এখান থেকে ল্যামডা 1/λ2 মানে 9/3, তাহলে 9/3 মানে কত, 3 ইনটু n1/n2 মানে দেখ n0 n0 কেটে গেলে এখানে পড়ে থাকবে এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 1 এর ভ্যালু বসাতে হবে, ল্যামডা 1 8 বাই এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার মাইনাস কত হবে, ল্যামডা 2 8। তোকে এইটা ক্যালকুলেট করতে হবে।
বুঝতে পেরেছি ব্যাপারটা? দিয়ে A1 A2 রেশিও বার করতে হবে, বাস বেরিয়ে গেল অ্যান্সার। বুঝতে পারছো ব্যাপারটা? দেখো λ1 মানে বেরিয়ে যাবে, কিন্তু বুঝতে পারছো λ1 এর ভ্যালু জানো তুমি, e টু দি পাওয়ার মাইনাস λ1t এর ভ্যালু জানো। দেখো λ1 মানে 0.693/3 ভ্যালু জানো তুমি, সেজন্য এই ভ্যালুটা বেরিয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলাম? হোমওয়ার্ক কি বললাম? হোমওয়ার্ক হচ্ছে, শুনে রাখবে, হোমওয়ার্কটা হচ্ছে কোয়ান্টাম থিওরি, অ্যাটমস আর অ্যাটমিক নিউক্লিয়াস, এই তিনটে চ্যাপ্টার থেকে তোমাদের বইয়ে বেসিক বা আমরা যেটাকে জানি প্রবলেম সেট 1 এটা কমপ্লিট করবে, আর অ্যাডভান্স অথবা প্রবলেম সেট 2 যার বইয়ে যা আছে এখান থেকে 10টা অঙ্ক এই চ্যাপ্টার থেকে করে নেক্সট সানডে, হ্যাঁ কি 10-10-30 এইটা পুরো কমপ্লিট, এখান থেকে 10টা প্রত্যেক চ্যাপ্টারের, মানে পার চ্যাপ্টার এভারেজ দেখবে 30-35টা করে কোশ্চেন হবে। এটা আগামী সানডে আমাকে জমা দেবে।